এই যে ইন্টার্নরা ফিসফিসানি বন্ধ করুন। আপনারা এখানে সিনেমা দেখতে আসেননি। নিয়ম ভাঙলে এখন এখান থেকে বের করে দিব। সরি ম্যাডাম, আপনার নির্দেশ শুনতে গিয়ে একটু দেরি হয়ে গেল, কিন্তু আপনার চোখ দেখেই তো মানুষ বিভোর হয়ে যাবে। কাজ করবে কি করে? হোয়াট? তোমার মাথা ঠিক আছে? কি বলছো না বলছো? অপারেশনে কেউ এসব বলে? কোথায় কি হবে এইটুকু কমন সেন্স এখনো হয়নি তোমাদের নাকি? ম্যাডাম, এরকম একজন সুন্দরী হট ম্যাডাম সামনে থাকলে কেউ... শাট আপ, কাজে মন দাও। আমার লাইফেও এসব শুনিনি আমি। বের করে দেবো একেবারে। নদী ম্যাডামের ধমকে আকাশ চুপ হয়ে যায়। এবার ঢাকা শহরের সবচেয়ে প্রেস্টিজিয়াম হাসপাতাল সিটি হসপিটাল ইন্টিগ্রেটেড অপারেটিং থিয়েটার সদ্য ইন্টার্ন হিসাবে যোগ দিয়েছে আকাশ চৌধুরী। তার চোখে মুখে কৌতূহল এবং কিছুটা উত্তেজনা, কিন্তু পরিবেশ আজ বেশ গম্ভীর, কারণ থিয়েটারে জটিল হার্ট অপারেশন চলছে। আকাশ একটা সবুজ সার্জিক্যাল গাউন পরে দাঁড়িয়ে, তার পাশে বন্ধু মিমি। তারা একটু দূরে দাঁড়িয়ে অপারেশনের প্রস্তুতি দেখছিল। মিমি ফিসফিস করে বলছিল, কি রে আকাশ, এটা কি আমাদের দেশের সেরা হাসপাতাল নাকি হলিউডের অ্যাকশন সিনেমার সেট? গাউন পরতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে। চুপ কর মিমি, এটাই আমাদের ভবিষ্যৎ। আর দেখ, সার্জারির প্রিসিশন মন দিয়ে শেখ। তোর মনোযোগ কই, ভালো করে দেখ। মিমিকে মনোযোগ দিতে বলল আকাশ নিজেও আসলে মনোযোগ দিচ্ছিল না অপারেশনে, বরং তার চোখ আটকে গিয়েছিল অপারেশনের টেবিলে থাকা প্রধান নার্সের দিকে। সে বেশ লম্বা, চোখে মুখে কঠোর ভাব, যেন বেশ রেগে রেগে আছে। তার হাতে সব যন্ত্রপাতি সাজানো, কণ্ঠস্বর যেন শান্ত অথচ এমনভাবে নির্দেশ দিচ্ছে যেন তার কণ্ঠ ইস্পাতের মতো ধারালো। ইনি হলেন নদী রহমান, বয়স 28, এখানকার হেড নার্স। নদী শান্তভাবে কাজ করছেন। তার পাশে ডক্টর রিনাকে উদ্দেশ্য করে বলেন, সুচার, ফাইন, সুচার রেডি, টাইম। ধন্যবাদ নদী, তোমার মনোযোগ সত্যিই প্রশংসার যোগ্য। খুব ভালো করছো। নদীর কণ্ঠস্বর, তার দৃঢ়তা আর চোখের সেই কঠিন দৃষ্টি, সব কিছু যেন মুহূর্তেই আকাশের চঞ্চল মনকে থামিয়ে দিল। এমন পেশাদারিত্ব সে আগে দেখেনি। আকাশ মিনিকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, ও মাই গড, মিমি দেখ। কি দেখবো? বিরক্ত করিস কেন? আরে ওই যে সিনিয়র নার্স, ওনার দিকে দেখ। উনি উনি তো পুরো আইস প্রিন্সেস। কোনটা? আরে উনি উনি তো হেড নার্স। নদী নদীর মতো শান্ত, কিন্তু রাগের ঢেউ বিশাল। কড়া মেজাজের জন্য বিখ্যাত। সাবধান। কড়া মেজাজ? তাহলে তো এই কড়া মেজাজের সুন্দরী মিসের জন্য একটা চ্যালেঞ্জ নিতে হয়। আমার নাম আকাশ চৌধুরী। আমি কখনো চ্যালেঞ্জে হারতে শিখিনি। এই আইস প্রিন্সেসকে তো আমি গলিয়েই ছাড়ব আমার প্রেমে। আকাশ, তোর মাথাটা পুরোপুরি গেছে। তোর মতো এমন হাজারটা আকাশ আসলেও ম্যাম গলবে না। ঠিক তখনই নদী কঠোর দৃষ্টিতে আকাশদের দিকে তাকায় আর ধমক দেয়, কিন্তু আকাশ মোটো বিচলিত না হয়ে দুষ্টামি করে উত্তর দেয়। নদী পুরো হা হয়ে থাকে। এরকমভাবে কেউ আগে তার সাথে কথা বলেনি কিংবা সাহসও দেখায়নি। মিমি দ্রুত আকাশের মুখে হাত চাপা দিয়ে তাকে টেনে সরিয়ে দেয়। নদী আরও কঠোর চোখে তাকায়। কিছুক্ষণ পর অপারেশন শেষ হয়েছে। হেড নার্স ততক্ষণে চলে যায়। আকাশ খোঁজাখুঁজি করেও নদীকে পায় না, তাই এবার সে তার মিশনে নামে। নদীর সম্পর্কে তথ্য জোগাড় করতে থাকে। সে মিমিকে সঙ্গে নিয়ে নার্সিং রুমগুলোতে চক্কর দেওয়ার কথা বলে। চল, আগে জানতে হবে উনি কখন আসেন কখন যান, তারপর না হয় অ্যাকশন প্ল্যান তৈরি করা যাবে। তোর কি মাথা খারাপ? তুই তোর অ্যাসাইনমেন্টে মনোযোগ দে। তোর অ্যাসাইনমেন্ট কিডনি ইউনিট, হার্ট ইউনিট নয়। আরে বাবা, এটাই আমার সুপার স্পেশাল অ্যাসাইনমেন্ট। ঠিক তখনই ওয়ার্ড বয় বাবু সামনে দিয়ে যাচ্ছিল। আকাশ ওয়ার্ড বয় বাবুকে দেখে এগিয়ে যায়। কিরে বাবু, এদিকে আয়। জি। ওই যে সিনিয়র নার্স যিনি হার্ট ইউনিটে থাকেন, উনি কেমন? না, তোকে বললাম। আবার কি জানতে চাস ওর থেকে? তুই চুপ থাক,
তুই জানিস ঘোড়ার ডিম? বলতো দে। হ্যাঁ বাবু, বলো তুমি। ওনার কাছে যেতে হবে আমার। স্যার, উনি হলেন হেড নার্স নদী। আর উনি হলেন এই ফ্লোরের যমদূত। ভুল হলেই ফাইল ছুঁড়ে মারেন। আপনি ওনার ধারে কাছেও যাবেন না স্যার। রাগী বদমেজাজি একটা মহিলা। হা হা হা, যমদূত? তাহলে তো আমাকে আরও বেশি করে যেতে হবে। যা, তোকে এখন থেকে ভালো টিপস দেব। যমদূত পারফেক্ট। ধুর বাবা, তোর পাল্লাই আমি নেই। আমি চলি আকাশ, বাসায় যেতে হবে আমার। হ্যাঁ যা যা, তুই না থাকলেও পারবো। হুশ। বাবু চলে যায়, পিছনে মিমিও চলে যায়। এই ভেজালে পড়তে ভয় পাচ্ছিল। আকাশ এবার নার্সিং রুমগুলোর সামনে যায়, যেখানে জুনিয়র নার্স মিনা কাজ করছিল। আকাশ অত্যন্ত বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি, মিনা ম্যাডাম তাই তো? জি স্যার। ওই যে নদী হেড নার্স, তার রুমটা কোনটা? আসলে ডক্টর রহমান স্যারের একটা খুব জরুরি ফাইল ওনার কাছে পৌঁছে দিতে হবে, খুব গোপনীয়। স্যার, এটার শেষ প্রান্তে ওনার চেম্বার, কিন্তু উনি এখন বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিচ্ছেন? তাহলে তো এই ফাইলটি এখনই পৌঁছানো উচিত। ধন্যবাদ ম্যাডাম। আকাশ নদীর চেম্বারের দিকে যায়, বার কয়েক দরজায় নক করে আর বলে, আমি আকাশ, একটু দরজাটা খুলেন। নদী আকাশের নাম শুনে চমকে যায়। সে বুঝতে পারে এটা সেই ছেলেটা যে তার সাথে ফ্ল্যাটিং করছিল। সে না দেখার জন্য বাহানা খুঁজে। আকাশ আবারও নক করে, তখন কিছুক্ষণ পর ভেতর থেকে আওয়াজ আসে, এখন যান প্লিজ, আমার এখন ডিউটি অফ। আমার ডিউটি রাতে। কোনো এমার্জেন্সি হলে হাসপাতাল থেকে আমাকে বলবে। আপনারা যেই এসেছেন, এখন আমি অ্যাভেলেবেল নই। আকাশ চলে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। এবার একটু খোঁজ খবর নিল, জানতে পারলো আজ রাতে নদীর নাইট শিফট। এটাই সুযোগ। সে সিদ্ধান্ত নিল নিজের অসুস্থতার মিথ্যা নাটক করে নদীর ইউনিটে ভর্তি হবে। আকাশের এই ইচ্ছেতে কোনো বিধিসাত দিল না। তার একটু একটু জ্বর ছিল। আকাশ এই সামান্য জ্বর নিয়ে ডাক্তার রিনার কাছে যায়। কাপা কাপা স্বরে নাটকীয় ভঙ্গিতে বলে, ডক্টর রিনা, আমার শরীরটা কেমন যেন করছে, মাথা ঘুরছে মনে হচ্ছে। আকাশ চোখ বন্ধ করে ঢলে পড়ার ভান করে। ডক্টর রিনা চিন্তিত হয়ে বলে, কি হয়েছে আকাশ? তুমি তো ঠিকই ছিলে। আর আমার মনে হচ্ছে আমার হার্টবিট ঠিক মতো চলছে না। আমাকে এখনই অবজারভেশনে রাখা উচিত। ঠিক আছে, যাও হার্ট ইউনিটের 210 নম্বর কেবিনে ভর্তি হও। আমি নদীকে বলছি তোমার ফাইল দেখতে। আকাশ মনে মনে হাসে। সে সোজা 210 নম্বর কেবিনে যায়। কিছুক্ষণ পর নদী গম্ভীর মুখে তার ফাইল নিয়ে আসে। ইন্টার্ন আকাশ চৌধুরী, আপনার কি হয়েছে শুনি? ফাইল বলছে আপনার সামান্য জ্বর। এটা নিয়ে আপনি এখানে ভর্তি হয়েছেন কেন? ম্যাডাম, সামান্য জ্বর নয়, এটা প্রেমে পড়ার জ্বর। আর আপনি একমাত্র নার্স যিনি এই রোগের চিকিৎসা জানেন। আকাশ কেবিনে শুয়েছিল, কথাগুলো বলে এক চোখ টিপে হাসে। নদী কাহিনী বুঝতে পারে, বিরক্ত হয়ে ফাইল ছুঁড়ে মারে সে। ফাজলামো বন্ধ করুন। আর আপনি জানেন হাসপাতালের এক একটা বেড কত মূল্যবান? এখানে এসে অযথা নাটক করছেন। আপনার এই অসুস্থতা যদি আসলেই ফাজলামি অসুস্থতা হয়, তবে আমি আপনাকে সাসপেনশনের ওষুধ খাইয়ে মেরে ফেলবো। চেনেন আপনি আমাকে? সাসপেনশন আপনার হাতের ওষুধ হলে আমি রোজ খেতে রাজি ম্যাডাম। তবে আমার সত্যি খারাপ লাগছে, জ্বর এসেছে, এইটা মিথ্যা না। সিরিয়াসলি কি যে হলো, আমার মনে হয় আমি এখনই মারা যাব। আমার হাতটা ধরুন। চুপ, এই নিন থার্মোমিটার। আর 1 মিনিটও ফাজলামো করলে ডক্টর রহমানকে ডাকবো। নদী আকাশকে থার্মোমিটার দেয়। কিছুক্ষণ পর থার্মোমিটার দেখে তাপমাত্রা স্বাভাবিক। নদী ঠান্ডা স্বরে বলে, আপনার তাপমাত্রা একদম স্বাভাবিক। আপনি সম্পূর্ণ সুস্থ। এখনই বেড ছাড়ুন। কি বলছেন ম্যাডাম? আপনি জানেন না আমার জ্বর ছিল কিছুক্ষণ আগেও, হয়তো এখন চলে গেছে, কিন্তু আমার হৃদস্পন্দন এখনও থামেনি, জোরে জোরে বিট করছে। আপনার দিকে তাকালেই এটা হয়, বিশ্বাস করুন। আর এই রোগের একমাত্র ওষুধ হলো আপনার সান্নিধ্য। ইন্টার্ন আকাশ চৌধুরী, আপনি কি ডাক্তার নাকি কমেডিয়ান? যান, সুস্থ হয়েছেন, এক্ষুনি বের হন।
আকাশ আর কথা বাড়ে না। প্রেমের শুরুতে মিস খেপে গেলে সমস্যা হবে। বেড ছাড়লেও সে হাসপাতাল ছাড়েনি। সে লুকিয়ে লুকিয়ে হাসপাতালে বারান্দায় ঘোরাঘুরি করছিল। রাত গভীর হয়ে যায়, হাসপাতাল শান্ত। নদীর নার্সিংরুমে বসে রোগীর চার্ট দেখছিল। আকাশ সেখানে একটু ঢু মারে, তারপর আলতো করে নদীর দিকে একটি ভাঁজ করা চিরকুট ছুঁড়ে মারে। নদী বিরক্ত হয়ে চিরকুটটি তুলে নেয়। এটা কি? চিরকুট খুলে দেখে সেখানে লেখা, আপনি যখন রেগে যান তখন আপনার চোখ দুটো আরও সুন্দর লাগে। নদীর চোখ তুলে দেখে আকাশ বারান্দার শেষে দাঁড়িয়ে আছে। নদী ফাইল ছুঁড়ে মারার ভঙ্গি করে। আকাশ দূরে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আপনি রাগ করুন আর আমি ভালোবাসি। হায় মেরে যান, ভালোবাসতেই তো শিখেছি, রাগ করতে নয়। নদীর আগে রুমের বাইরে আসে। আকাশ দ্রুত সিঁড়িতে নেমে যায়। নদী চিল্লাপাল্লা করলে সমস্যা দেয়। পরের দিন সকালে নদী তার চেম্বারে কাজ করছিল। তার টেবিলে একটি ছোট্ট কাগজ পড়ে থাকতে দেখে সেটা তুলে পড়ে। কাগজটাতে ছোট্ট পদ্ম লেখা, আমার রাতের ঘুম চুরি করে কে? দিনের আলোয় মনটা আমার নিল কেড়ে। আপনি ম্যাডাম খুব কড়া মানি, কিন্তু মনের গভীরে আপনিই আমার রানী। নদী চারপাশে তাকায়। আকাশকে দেখতে না পেয়ে সে কাগজটা দ্রুত ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নেয়। তার মুখে সামান্য হাসি ফুটে ওঠে। সেখানে শুভ্রা এসে নদীকে হাসতে দেখে জিজ্ঞেস করে, কি রে নদী, হাসছিস কেন? তোর মুখে তো হাসি আসে না সহজে। নিশ্চয়ই কোনো ভালো খবর? আরে ও কিছু না, একটা ফাজিল ইন্টার্ন ডাক্তারকে সাসপেন্ড করার প্ল্যান করছি। মানে কি? কি যাতা? যা তা নয়, পরে দেখবি, বাদ দে। এদিকে আকাশ ভাবছিল সে কি করে নদীকে পটাতে পারে। সে জানতো সরাসরি প্রেম নিবেদন করলে নদী প্রত্যাখ্যান করবে। তাই সে তার দুষ্টামি এবং একটু একটু ভালোবাসা দিয়ে নদীর হৃদয়ে তার জায়গা তৈরি করার চেষ্টা করছিল। এদিকে ডক্টর রহমান আকাশের ফাইল দেখে কিছুটা অবাক হন। তিনি আকাশকে রুমে ডেকে পাঠান। নদী সেই সময় সেখানেই ছিল, কারণ সে আকাশের নামে ডক্টর রহমানের কাছে বিচার দিয়েছিল। তাকে সাসপেন্ডও করতে চাচ্ছে। ডক্টর রহমান গম্ভীর কণ্ঠে বললেন, ইন্টার্ন আকাশ চৌধুরী, আপনার এত ঘন ঘন অসুস্থতা হচ্ছে কেন? আপনি কি মানসিক চাপে আছেন? স্যার, মানসিক চাপ নয়, এটা আসলে সিনিয়র ম্যাডামের প্রেমে পড়ার চাপ। আমি তাকে না দেখলে সুস্থ থাকতে পারি না। নদী ডক্টর রহমানের পাশে দাঁড়িয়েছিল। আকাশ তার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। নদী তখন রাগে কাঁপতে কাঁপতে বলে, স্যার দেখুন, দেখুন ওর সাহস। স্যার, ও আমাকে দেখার পর থেকে এসব করছে। ওকে ডিসচার্জ না করলে আমি এখানে কাজ করব না। ডক্টর রহমান হেসে ফেলেন। তিনি আকাশকে বহু বছর ধরে চেনেন। তিনি ভাবছেন আকাশ মজা করেছে। এমনি তাকে দুষ্ট ছেলে বলে জানেন, আর বিশাল বড়লোকী ছেলে আকাশ। তাই ডক্টর রহমান হেসে বলেন, আকাশ, তুমি খুব দুষ্টু ছেলে। ঠিক আছে, এসব বাদ দাও। আর তোমার অসুস্থতা তেমন গুরুতর নয়। তুমি এখন থেকে তোমার অ্যাসাইনমেন্টে মনোযোগ দাও। এইসব পাগলামো চলবে না। আর তোমার শাস্তি না দিলে কিন্তু আমাদের হেড নার্স আমাকে ছাড়বে না। হা, তাই 1 সপ্তাহের জন্য তোমাকে ডিসচার্জ করা হলো। এটাই তোমার শাস্তি। আশা করি 1 সপ্তাহে শুধরে যাবে। স্যার, ম্যাডামকে বলুন এই পাগলামো বন্ধ হবে না। দেখলেন স্যার, ও এখনো। আপনি যান মিস নদী, ডিউটি করুন। ডক্টর রহমান নদীকে তার কথা বলার সুযোগ দেয় না। আকাশ যাওয়ার আগে নদীর কাছে যায়। বিদায় ম্যাডাম, আমাকে ডিসচার্জ করে দিলেন, তবে আবার দেখা হবে। আমি আপনার জন্য আরও বড় কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসব। ইন্টার্ন আকাশ, তোমার মতো ফাজিল ছেলে আমি জীবনেও দেখিনি। ফাজিলই থাকবো। আপনাকে পটাতে হলে সহজ হলে চলবে না যে, কারণ আপনি নিজেও যে সহজ নন। হে হে হে। আকাশ হাসতে হাসতে চলে যায়। নদী ঠোঁট কামড়ে ধরে। সে বুঝতে পারে না এই ছেলেকে কি করে হ্যান্ডেল করবে। হাসপাতাল থেকে ডিসচার্জ হলো আকাশ চৌধুরী দম্বার পাত্র নয়। নদীর মন জয় করতে সে এবার হাসপাতালের বাইরে পা রাখল। নদীর ব্যক্তিগত জীবনে প্রবেশ করার এখন তার একমাত্র লক্ষ্য। হাসপাতাল ছাড়ার পর আকাশ প্রথমে তার বন্ধু মিমিকে ধরে। মিমি তাকে সাহায্য করতে প্রথমে রাজি না হলেও আকাশের পাগলামি দেখে বাধ্য হয়। তারা ক্যান্টিনে বসে থাকে।
তারা ক্যান্টিনে বসে কথা বলছিল। মিমি ভীষণ রকম বিরক্ত ছিল। আকাশ, তুই আবার শুরু করেছিস? তোর ডিউটিটা ভালো করে করলেই তো ডিসচার্জ হতি নাকি? যা শুরু করলি না তুই, নিজেও মরবি, সাথে আমাকে নিয়েও মরবি বেটা তুই। দেখ, একদম লেকচার ঝাড়বি না তো। আর এখন আমার গুরুত্বপূর্ণ ডিউটি হলো নদীর উপর নজর রাখা। প্লিজ, তুই এখন স্পাইকিরি শুরু করে দিস না। উনি খুবই সিনসিয়ার। তুই ওনার কাছে ডিস্টার্ব করলে ডক্টর রহমান তোকে শেষ করে দেবেন। আরে বাবা, আমি এবার অফিসিয়ালি ডিস্টার্ব করব না। তুই শুধু আমাকে ওনার ডিউটি শিফট আর উনি কখন কোথায় যান সেইগুলো বল। আকাশ মিমিকে কতগুলো চকলেট বার দেয়। মিমির চকলেট খুব পছন্দ। সেগুলো দেখে খুশি হয়ে বলে, বাহ, ঘুষ! ঠিক আছে, বলছি, তবে সাবধানে, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু। নদীর কাজ শেষ হয় প্রতিদিন বিকেল 5টায়। উনি সবসময় স্কুটারে যান আর বাসায় ফেরেন একটা নির্দিষ্ট রাস্তা ধরে। তবে সাবধান, ট্রিটমেন্টটা যেন বেশি সিরিয়াস না হয়ে যায়। আকাশ আর দাঁড়ায় না, সে তার স্কুটারে চেপে বসে। এরপর থেকে সে প্রতিদিন বিকেল 5টার আগেই নদীর বাসার রাস্তার কাছে লুকিয়ে বসে থাকতে শুরু করলো। নদী আসলে সে হুট করে আবির্ভূত হবে। আমার সিনিয়র ম্যাডাম, আপনার সিনিয়র প্রেমিক আসছে। একদিন বিকেল 5:15। নদী হাসপাতাল থেকে বের হচ্ছে। তার পরনে হালকা রঙের সালোয়ার কামিজ, মুখে সেই কঠোর পেশাদারিত্বের ছাপ। নিজের স্কুটারের কাছে যায় সে। আকাশ আগে নদীর স্কুটারের টায়ারের পাম্প সামান্য ছেড়ে দিয়ে রেখেছিল। নদী বিরক্ত হয়ে বলে, এটা কি? টায়ার তো পুরো ফ্ল্যাট। উফ! নদী যখন হতাশ হয়ে দাঁড়িয়ে আছে তখন আকাশ তার স্কুটার নিয়ে সেখানে আসে। সে হেলমেট পরেছিল যাতে নদী তাকে সহজে চিনতে না পারে। আকাশ অভিনয় করে, বিনয়ী কণ্ঠে বলে, হে হে হে। ম্যাডাম, আপনার টায়ার তো একদম ফ্ল্যাট। এদিকে মেকানিকের দোকানও এখনো বন্ধ। ধন্যবাদ, আমি দেখতে পাচ্ছি আপনি কে আর এখানে কি চাই। আকাশ এবার হেলমেট খুলে ফেলে, দুষ্ট হেসে বলে, আমি আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আকাশ। আপনার এই টায়ার ফ্ল্যাট হওয়াটাও নিয়তি, নইলে আপনার এই আকাশ চৌধুরীর স্কুটারে ওঠার সুযোগ হতো না। কি? তুমি এখানে কি করছো? তুমি কি আমার পিছু নিয়েছো? পিছু নয় ম্যাডাম, এটা হলো গার্ড ডিউটি। আপনার নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। প্লিজ, আজ আমি আপনাকে পৌঁছে দেই। আমার এই ফাজিল ছেলের সাহায্য নিতে একদম ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই। ঠিক আছে চলো, কিন্তু ভুলেও কোনো ফাজলামো করবে না। নদী পিছনে বসলো। আকাশ আনন্দে লাফিয়ে ওঠে। ইয়েস, এইবার আমার স্কুটার আমার রানীকে নিয়ে চলবে। বসুন ম্যাডাম, শক্ত করে ধরুন। স্কুটারের সাথে আমার হৃদয়ের স্পিডও আজ অনেক বেশি। হে হে হে। আরে কি করছো তুমি? আস্তে চালাও। তুমি এত বেপরোয়া কেন? পাগল একদম। বেপরোয়া? প্রেমটা যার বেপরোয়া সে তো বেপরোয়া হবে ম্যাডাম। ও মাই গড, এই ছেলে। নদী কথা পারায় না। আকাশ নদীকে পৌঁছে দেয়, কখনো বাসায় পৌঁছে দেয়, কখনো আবার বাসার সামনে এসে বসে থাকে। নদী রাগে কিন্তু বেশি কিছু করতে পারে না। এদিকে আকাশের ডিসচার্জের 1 সপ্তাহ শেষ হয়ে যায়। আকাশ আবার হাসপাতালে আসে। তার টায়ার পাঞ্চারের দুষ্টামি সাময়িক হলেও আকাশ এবার স্থায়ী ব্যবস্থা করতে চাইল। নদী আশেপাশে থাকার ব্যবস্থা করতে হবে। সে ডক্টর রিনাকে কাজে লাগায়। ডক্টর আকাশ রিনার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে অভিনয় করে বলে, ম্যাডাম, আমি ডক্টর রহমানের কাছে একটি গুরুত্বপূর্ণ রিসার্চ প্রজেক্টের প্রস্তাব দিতে চাই। ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেম ইন ক্রনিক পেশেন্ট কেয়ার। বাহ, চমৎকার প্রস্তাব, কিন্তু এতে তো নার্সিং ইউনিটের হেল্প লাগবে, বিশেষ করে সিনিয়র কারো। ঠিক ধরেছেন ম্যাডাম, আর এই বিষয়ে নদী ম্যাডামের চেয়ে ভালো আর কেউ নেই। আমি যদি ওনার সঙ্গে নিয়মিত কাজ করি তবে এই প্রজেক্ট সফল হবেই। নদী ম্যাডাম ছাড়া আমার এই রিসার্চ অসম্পূর্ণ। ডক্টর রহমান প্রজেক্টে সায় দিলেন। ফলে আকাশ এখন আনুষ্ঠানিকভাবে রোজ নদীর ইউনিটে যাওয়ার সুযোগ পেল। নদী প্রথমে প্রতিবাদ করল, বস ডক্টর রহমানের নির্দেশ বলে তাকে মেনে নিতে হচ্ছে, কিন্তু সে কি আর
করবে, তাই ডক্টর রিনার উপরে রাগ ঝালেন। রাগে টেবিল ছুঁড়ে বলেন, ডক্টর রিনা, আপনি জানেন না আপনি কি বিপদ ডেকে আনলেন। এই ছেলেটা আমাকে জ্বালিয়ে মারবে। শান্ত হও নদী, এটা তোমার জন্যও একটা সুযোগ। দেখো, সে হয়তো দুষ্টু কিন্তু খুবই ব্রিলিয়ান্ট। এই প্রজেক্টটা আসলেই খুব কাজের হবে। রাগে টেবিলের ফাইল ছুঁড়ে বলেন। নদী কিছুটা শান্ত হলো। এবার আকাশ আর নদী কাজ করতে বসলো। নদী কঠোর চোখে বলল, আকাশ, কাজের সময় কোনো ব্যক্তিগত কথা নয়। তোমাকে আগেই সাবধান করছি, কোনো রকম ফাজলামো নয়, কেমন? তোমার কাজের সময় হলো বিকেল 4টা থেকে 5টা, ঠিক 1 ঘন্টা। 1 ঘন্টা? ঠিক আছে, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। তবে একটা কথা ছিল, আপনার হাতের লেখা এত সুন্দর কেন? আপনি কি ছোটবেলায় ছবি আঁকতেন? আবার ফাজলামো? আমি তোমাকে ফাইল দেখতে বলেছি। ফাইল দেখছি, কিন্তু আপনিও তো ফাইলের চেয়েও সুন্দর, তাই না চাইতেও আপনার দিকে চোখ চলে যায়। নদী চোখ পাকালো। আকাশ চুপ হয়ে গেল। এভাবেই তাদের এখন একসঙ্গে দিন কাটতে লাগলো। আকাশ সুযোগ পেলে বাহানে দিয়ে নদীর কাছে আসে। নদীও এখন পুরোপুরি নিশ্চিত যে আকাশ তাকে পটাতে চাইছে। সেও তার কড়া স্বভাবের আড়ালে আকাশের দুষ্টামিগুলো উপভোগ করতে শুরু করেছে। কিন্তু আকাশকে বুঝিয়ে দিচ্ছে, কারণ এরকম পাগলামি তার জন্য কেউ কোনোদিন করেনি। কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার ভেতরে। একদিন রাতে নদী তার বান্ধবী শুভ্রা নাচের সঙ্গে কথা বলছে। জানিস শুভ্রা, ওই ফাজিল ছেলেটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে। কখনো স্কুটারের টায়ার ফ্ল্যাট করে, কখনো রিসার্চের নাম করে আমার পেছনে লেগে থাকে। তো তাতে খারাপ কি? ছেলেটা তো হ্যান্ডসাম। আর তাছাড়া মুখেও তো ইদানিং রাগের বদলে একটু হাসি দেখতে পাই আমরা। সবই ওই ছেলেটার অবদান। হাসি কই না তো, আমি আগের মতোই আছি। আর আমি একজন সিনিয়র, ও একজন জুনিয়র। আমরা হয়েছে, থাম। এখন কি বলবি? তোরা দুজন আলাদা গ্রহের প্রাণী। শোন নদী, ওর পাগলামোগুলো কি তোর ভালো লাগে না? ও তো সবার সামনেই তোর প্রতি দুর্বলতা প্রকাশ করে। এত সাহস তো আর সবাই দেখাতে পারে না। শুভ্রার কথাই নদীর মনেও প্রশ্ন জাগে। ঠিকই তো, আকাশের মতন এমন সাহস কজন দেখাতে পারে? আকাশ সবার থেকে আলাদা, একদম আলাদা। সে বুঝতে পারে আকাশের দুষ্টামিগুলো তাকে আনন্দ দিচ্ছে। পরের দিন আকাশ অফিসিয়াল কাজে নদীর চেম্বারে যায়। সে দরজার বাইরে দাঁড়িয়েছিল। নদী ভেতরে না এসে তার কাছে গিয়ে অফিসের ফাইল এগিয়ে দিয়ে বলে, তোমার কাজ শেষ হয়েছে আকাশ? না ম্যাডাম, আমার আসল কাজ তো শুরুই হয়নি। আসল কাজ মানে কি বলতে চাইছো? এখন ঢোকা যাবে নাকি আপনার মনটা এখনও নো এন্ট্রি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে? বাইরে যাও এখন, আর মাত্র 15 মিনিট সময় আছে। ফাজলামো করলে প্রজেক্ট ক্যান্সেল করে দিব। প্রজেক্ট ক্যান্সেল? আরে না, এই প্রজেক্ট আমার জীবনের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রজেক্ট। এমনটা করবেন না। যাচ্ছি। আকাশ এক চোখ টিপে চলে যায়। নদী হাসতে থাকে। একদিন বিকেল 5টায় আকাশ কাজ শেষ করে নদীর জন্য অপেক্ষা করছিল। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। নদী হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখল আকাশ গেটের পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ছাতা। নদী বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, তুমি এখনো এখানে? জানতাম আপনি বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন না, তাই বৃষ্টি দেখে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। এই নিন, ছাতাটা নিন। আর তুমি তো ভিজে যাবে। আমি ভিজলে ভিজবো, আমার তো কেবল ওইটুকুন জ্বরই আসে। কিন্তু তাতে আপনার কি? আপনার মনটা তো ভীষণ কঠিন। আমার শরীরে জ্বর আসুক না হয় যা খুশি হোক, আপনার দেখতে হবে না। নদী আকাশের কথা শুনে চুপ হয়ে যায়। তার মুখের কঠোর ভাব উবে গিয়ে একটু নরম হয়। তার হাতে থাকা ছাতাটা সে আকাশের দিকে বাড়িয়ে ধরে। এই নাও, ছাতার নিচে আসো। এইটুকু সহানুভূতি তো আমার কাছেও আশা করতে পারো। আমি এতটাও কঠিন নই। হুম, এই মুহূর্তে আপনার সহানুভূতি নয়, আমি আপনার মন চাই। নদী এবার আর রাগ করে না, কথা বাড়ায় না। ছাতাটা আকাশকে ফিরিয়ে দিয়ে সে দ্রুত স্কুটার নিয়ে চলে যায়। আকাশ ছাতাটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুরতে থাকে আর মনে মনে হাসে। সে জানে সে নদীর কঠিন হৃদয়ে সামান্য হলেও জল ঢালতে পেরেছে। নদী বাসে আসে। তার কাছে কেমন কেমন যেন লাগছে সব। সে এখন বুঝতে পারছে
আকাশ শুধু দুষ্টু নয়, তার আবেগ, তার ভালোবাসা ও সত্যি। কিন্তু সে কি করবে? সে একজন নার্স, হেড নার্স। তার চিন্তা ভাবনা ছিল কেবল নার্সিংকে ঘিরে। সংসার বাসকে কোনোদিনই চায়নি। এসব ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। রাতের বেলা ঘুম থেকে উঠল, ঘড়ি দেখে মনে মনে ভাবে এতক্ষণ ঘুমালো সে। আজ অবশ্য নাইট ডিউটি নেই, তার শিফট মাঝে মাঝে অদল বদল হয়। সে নিজেও এতে খুশি। এক রুটিন চলতে কার ভালো লাগে? নদী এক কাপ চা নিয়ে বারান্দায় বসে। বাইরে পৃথিবী তখন একদম অন্ধকার, তবে বারান্দা থেকে মাঝে মাঝে ব্যস্ত রাস্তা, তার লোকজন দেখা যাচ্ছে, আর দোকানপাটের আলো ঠিকরে আসছে তার বারান্দায়। প্রকৃতি এই মুহূর্তে খুব সুন্দর লাগছে নদীর। মনটাই ভালো হয়ে যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। নদী বৃষ্টি পছন্দ না। বৃষ্টি হলে আবহাওয়া কেমন জানি মরা মরা থাকে। অকারণেই তার তখন কান্না পায়। বৃষ্টির ঝটকা বারান্দায় আসতেই নদী বলে ওঠে, ইস, যাই একটু বারান্দায় বসলাম, অমনি বৃষ্টি শুরু হতে হলো। আজব, এই ফাজিল ছেলেটার মতো বৃষ্টিও আজকাল আমার সাথে ফাজলামো শুরু করে দিচ্ছে। এই বলেই নদী উঠতে যাবে, নিচে তাকিয়ে দেখে হা হয়ে যায়। রাস্তার ঠিক তাদের বাসার নিচে বারান্দা বরাবর একটা ছায়া দাঁড়ানো। নদী ভালো করে দেখে বুঝলো ওটা আকাশ। আজব, এই ছেলে রাত করে বাসার সামনে, ওই দিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। না, এই ছেলেকে নিয়ে আর পারা যাবে না। নদী উপর থেকে চেঁচিয়ে বলে উঠল, আরে ওই, তুমি এখানে কি করো? বৃষ্টিতে ভিজতেছো কেন এমনে? যাক, এতক্ষণে চোখ পড়লো তাইলে। কি আর করব, আপনাকে দেখতে আসছি। কি বলে এই ছেলে, পাগল নাকি? দেখতে আসছে মানে কি? এই পাগল নাকি তুমি? এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যাও, বাসায় যাও। যাব না, আপনাকে না দেখে যাব না। নদী বুঝলো এইভাবে হবে না। এই ছেলে সহজে কথা শোনা নয়। সে দৌড়ে ছাতা নিয়ে আসলো। নিচে নেমে দেখে আকাশ ভিজে ভিজে রীতিমতো কাঁপছে। নদী বিরক্ত হয়ে গেল। এই ছেলে, এই তোমার কি সমস্যা? কি চাও তুমি? আর আপনি কাজ থেকে বাসায় ফিরেছেন 6 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড। এই এত বিশাল সময় আপনার চেহারাটা আমার চোখ দুটি দেখতে পাইনি। আপনি ভাবতে পারেন ওরা আমার কাছে এই অবিচারের জন্য কত অভিযোগ করছে। আমি কি করে বসে থাকতাম বলেন তো? নদী হাঁ করে তাকালো। হাসবে না কাঁদবে বুঝলো না। মানুষ এত পাগল হয়? নদী এবার হেসে দিল। আকাশ লক্ষ্য করলো। আপনি হাসছেন তাই না? কই না তো, কে হাসছে? কি যা তা। এই যাও তো, যাও, বাসায় যাও। তোমার তো আবার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। তো আসুক জ্বর, তাতে আপনার কি এসে যায়? আপনার আবার মন আছে নাকি? আকাশ, এইসব ইমোশনাল ব্ল্যাকমেল আমাকে করে লাভ নেই। তুমি কি বোঝাতে চাও এইসব বলে? আমি পড়ছি না, যাও। ধুর, আমি পটাচ্ছি না, দুষ্টুমি করছি আপনার সাথে, হে হে। হ্যাঁ, দুষ্টুমি করা শেষ, এবার যাও। আচ্ছা, আপনি যখন বলছেন যাচ্ছি। আপনার কথা তো আর ফেলতে পারবো না, তবে আমি আবার আসবো। আকাশ চলে যায়। নদী দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলেকে নিয়ে পারা যায় না। নদী উপরে উঠে চলে যায়। আকাশ বাসায় আসে। সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বুঝতে নদীর চেহারা ভেসে ওঠে। এদিকে নদীও আজ ঘুমাতে পারছে না। কেমন যেন অস্বস্তি লাগছে বারবার। সে বুঝতে পারছে না কেন এমন হচ্ছে তার সাথে। সে উঠে দাঁড়ায়, বারান্দায় আসে, ছটফট লাগে। নদীর মা নদীকে দেখে এগিয়ে আসে। কি রে, তোকে এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে মা, তুমি ঘুমাও না। ঘুমাইতে যাচ্ছি, দেখলাম তুই বারান্দায় হাঁটাহাঁটি করছিস। সব ঠিক আছে কি? হ্যাঁ মা, সবই ঠিক আছে, তুমি যাও ঘুমাও। ঠিক আছে, তুইও ঘুমিয়ে পড়িস। আচ্ছা ঠিক আছে। নদীর মা চলে যায়। নদী তেমনি বারান্দায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর দাঁড়াতে না পেরে বারান্দায় বসে পড়ে। হঠাৎ কখন যেন তার চোখ বুজে যায়। সকলে সূর্যের আলো তার চোখে পড়তেই সে চমকে ওঠে। আরে আমি এখানে বারান্দায় কি করে? আমি কি তবে কাল রাতে বারান্দায় ঘুমিয়ে গেছিলাম? এই ছেলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে, এর জন্য আমি কাল রাতে বারান্দায় ঘুমালাম। হঠাৎ করে আকাশ তার সামনে আসলো। সে হাঁ হয়ে রইল। কি? কাল আমার কথা ভাবতে ভাবতে বারান্দায় ঘুমিয়ে পড়েছেন তাই না? আমি জানি আমার জন্য ছটফট করছেন আপনি। এ কি, তুমি তুমি এখানে আসলে কি করে? আমি এখানে কিভাবে সেটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হলো আপনি এখানে কেন। মানে কি বলতে চাও তুমি? মানে হলো আপনিও
আমার প্রেমে পড়েছেন? না, মোটেও না। হ্যাঁ, একদম। না বললাম না। হ্যাঁ, বলেছি না? তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। নদী আকাশকে ধরতে যায় একটু রেগে, কিন্তু তখনই দেখে সেখানে কেউ নেই। নদী বুঝতে পারে এটা তার কল্পনা। নদী হাসে মনে মনে, পরক্ষণেই বলে ওঠে, না না, এসব কি ভাবছি আমি? এসব কখনো সম্ভব না, কখনো না। ওই ছেলেটাকে আর পাত্তা দেওয়া যাবে না, একদম না। ওকে সরাসরি এবার কিছু বলতে হবে, না হলে ওর পাগলামি বন্ধ হবে না। নদী হাসপাতালের জন্য তৈরি হয়। এদিকে আকাশও সেই রাত 4 রাত ধরে ঘুমাতে পায়নি। সে একা একা হাসে আর মনে মনে বলে, মিস নদী, অনেক হয়েছে, আর দুষ্টুমি না। এবার রেডি হন আমার মনের রানী থেকে ঘরের রানী হতে। আকাশ সিদ্ধান্ত নেয় আর দুষ্টামি বা লুকোচুরি না, সে এবার সরাসরি তার মনের কথা বলবে। সে নদীর ডিউটি শেষে পর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। নদী বের হতেই দৌড়ে এসে বলল, মিস নদী, শুনুন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার তো সারাদিনই কথা থাকে, এখন আবার কি কথা বলো? এখানে নয়, আমার সাথে চলুন। তোমার সাথে? কোথায়? আর কি এমন কথা বলতে চাও যে এখানে বলবে না? আহা, চলুন না, সব বলছি। নদী তখনও কিছু বুঝতে পারে না আকাশ কি বলতে চাচ্ছে। নদীর কোনো হেলদোল না দেখে আকাশ আর অপেক্ষা করে না। সে এক প্রকার জোর করে তাকে শহরের এক শান্ত ক্যাফেতে নিয়ে আসে। ক্যাফের আলো মৃদু, কিন্তু পরিবেশ খুবই সুন্দর। নদী বিরক্ত হয়ে কড়া স্বরে বলে, আকাশ, আমার এখন অনেক কাজ, আর তোমার এই বাচ্চাদের মতো জেদ আমি একদম সহ্য করতে পারছি না। তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছো। তোমার কি বলার আছে দ্রুত বলো। আমার যা বলার আছে সেটা দ্রুত বলা যাবে না, তাও বলছি, আমি আপনাকে ভালোবাসি নদী। নদীর কঠোর মুখটা যেন মুহূর্তেই সামান্য নরম হলো, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। তার চোখে অবিশ্বাস এবং রাগ দুটোই স্পষ্ট। নদী কঠোরভাবে হেসে উঠল। বাহ, চমৎকার। সিনেমা দেখছো নাকি? আমাকে ভালোবাসো? এতদিন তুমি ইয়ার্কি করতে, কিছু বলিনি তেমন। আজ সরাসরি প্রস্তাব, তুমি তো দেখছি মাথায় চড়ে বসছো কিছু বলি না বলে। এই ছেলে এই, তুমি কি জানো তোমার বয়স কত আর আমার কত? 6 বছরের পার্থক্য। তুমি সবে ডাক্তারি পাশ করেছো, আর আমি 8 বছরের অভিজ্ঞ নার্স। তোমার এই ভালোবাসা নিছকই ছেলে মানুষই আকাশ। না নদী, আমি জানি আমাদের মধ্যে বয়সের পার্থক্য আছে, স্ট্যাটাসের পার্থক্য আছে, কিন্তু আপনি তো আমাকে সেই প্রথম দিনই অপারেশনের টেবিলে ফেলে দেওয়া হার্টের মতো দুর্বল করে দিয়েছেন। এই আবেগ ছেলে মানুষই নয়, এটা আপনার প্রতি আমার গভীরতম সম্মান, ভালোবাসা। সম্মান দেখালে দূরে থাকতে। তুমি প্রতি মুহূর্তে আমার কাজকর্মে বাধা দিচ্ছ। তোমার এই পাগলামি আমার ভালো লাগে, কিন্তু আমি তোমার জীবন নষ্ট করতে চাই না। আমার জগৎ কঠিন, আর তোমার জগৎটা বড্ড সহজ। আর তাছাড়া তোমরা বড়লোক, তোমার বাবাও আমাকে মেনে নেবে না। আমার বাবা না মানলে সমস্যা নাই, আমি আমার বাবার সব ব্যবসা ছেড়ে দেব, নিজে উপার্জন করব। আপনার জন্য আমি রাস্তায় নেমেও যে কোনো কঠিন কাজ করতে রাজি। আমি আপনাকে প্রমাণ করব আমার ভালোবাসা মিথ্যা নয়। আপনি শুধু আমার সঙ্গে থাকুন। নদীর চোখে তখন জল টলমল করছে। একটা ছেলে তার জন্য পাগল, কিন্তু তার কিছুই করেনি। সে লড়াই করছে তার আবেগ ও বাস্তবতার মধ্যে। আকাশ যখন তার জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞাটি করেছে, সে নদীর জন্য সব ছেড়ে দিতে রাজি, সব করতে রাজি, তখন নদীর মন সাড়া দিল। তার বাস্তবতা তাকে থামিয়ে দিল। সে জানে এই সম্পর্ক তার জীবনকে পুরোপুরি ভেঙে দিবে। আকাশ শোনো, তুমি ফাজলামি করো সেটা ঠিক আছে, কিন্তু জীবনের সিদ্ধান্ত এত সহজে নিতে নেই। তুমি সবে তোমার ক্যারিয়ার শুরু করেছো, আর আমার জন্য তোমার এত কিছু করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার তাতে সমস্যা নেই, আমি সব পারবো। আমি পারবো না আকাশ, আমি একজন সিনিয়র নার্স। তোমাকে যদি আমি গ্রহণ করি তবে হসপিটালের সবাই আমাকে নিয়ে হাসবে। এই সম্পর্ক আমার জন্য লজ্জার, অপমানের। তুমি ভুলে যাও আমাকে। আপনি আমার ভালোবাসাকে লজ্জা বলছেন? আমার পাগলামিকে লজ্জা বলছেন? হ্যাঁ, কারণ তোমার এই ভালোবাসা বাস্তবতা থেকে ভিন্ন। তুমি ধনির দুলাল। কিছুদিন পর তুমি লন্ডনে যাবে, বিদেশে যাবে, আর আমি এই হসপিটালে আমার কাজ করে যাব, এখানেই পড়ে রব। তুমি আমার জীবন থেকে দূরে থাকো,
সেটা দুজনের জন্যই মঙ্গল। আর তাছাড়া আমার কাছে আমার পেশাই সব। নদীর এই চরম প্রত্যাখ্যান আকাশের বুকে ছুরির মতো বিঁধল। তার চোখে আসা জল সে কোনো মতেই আটকে রাখল। দুষ্ট হাসিটা মুহূর্তে যেন মিলিয়ে গেল। ঠিক আছে, আপনি আমার জীবন থেকে দূরে থাকতে চান, তাই হবে। কিন্তু জেনে রাখুন, আপনি আমার ভালোবাসা নয়, আপনার নিজের ভালো থাকাকে প্রত্যাখ্যান করলেন। কারণ আমার মতো ভালো আপনাকে কেউ কোনো দিন বাঁচতে পারবে না। আকাশ কিছু না বলে দ্রুত ক্যাবে ছেড়ে বেরিয়ে যায়। নদী একা বসে থাকে। তার হৃদয়ে তখন কষ্টের ঢেউ। সে কিছুই করেনি। সেদিনের পর থেকে আকাশ বদলে গেল। সে আর দুষ্টামি করে না, হাসে না, হুট করে একদম নীরব হয়ে যায়। তার মনে অভিমান জন্ম নেয়। এসব দেখে নদীরও খারাপ লাগতে শুরু করে। হাসপাতালের করিডোরে একদিন আকাশ মাথা নিচু করে যাচ্ছে। নদী দূর থেকে তাকে দেখছিল। শুভ্রা নদীর কাছে এসে বলল, কি রে নদী, খেয়াল করেছিস আকাশকে? ছেলেটা তো একদম চুপ হয়ে গেছে, কোনো দুষ্টামি নেই, হাসি নেই, কিভাবে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে রিজেক্ট করেছি। ও ওর মতো থাকুক, আমার কোনো মাথা ব্যথা নেই। তোর মাথা ব্যথা নেই? তাহলে তোকে এত চিন্তিত কেন লাগছে? শোন, তুই ওকে ভালোবাসিস, কিন্তু ভয় পাচ্ছিস, স্বীকার করছিস না। নিজের মনকে জিজ্ঞেস কর। নদীর মন মানতে পারছিল না। আকাশের নীরবতা তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিল। সে বারবার চেষ্টা করে তাকে ভুলে যেতে, কিন্তু পারে না। নদীর ডিউটির সময় আকাশ তার ইউনিটে আসে। নদী এই সুযোগে আকাশের সাথে কথা বলতে চায়। আকাশ, আপনি তো খুব অসুস্থতার বাহানা করতেন, এখন আপনার স্বাস্থ্যের খবর কি? আজকাল দেখা যায় না যে। আমার মতো ভালো ও আপনাকে কেউ রাখতে পারবে না। এখন আমি মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কারণ আমার মন এখন শিখে গেছে আপনার সান্নিধ্য না পেলেও কাজ করা যায়। তাই এখানে আসার প্রয়োজন নেই আমার। এই নিন ফাইল, আজকের কাজ শেষ, আমি যাই। আকাশ আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে সোজাসুজি চলে যায়। নদী অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার সেই হাসি মুখ আজ আর নেই। সে তাকে এড়িয়ে চলছে। নদীর সেটা ভালো লাগছে না কেন যেন। আকাশের এই পরিবর্তন সে কোনোদিনই মানতে পারছে না। কিন্তু সেই তো আকাশকে রিজেক্ট করলো, তবে আকাশের পরিবর্তনে তার মন খারাপ হবে কেন? এসব ভাবতে ভাবতে এই প্রথম নদীর মনে হয় সে ভুল করেছে। কিন্তু আকাশের এমন চুপ হয়ে যাওয়া দেখে তার বন্ধু মিমি স্থির থাকতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই নদীর কাছে যাবে এবং আকাশের সাথে নদীর সব কিছু ঠিকঠাক করে দেবে। পরদিন মিমি নার্সিংরুমে নদীর কাছে যায়। আপনার সাথে কিছু কথা ছিল। তুমি আকাশের বন্ধু না? আমার সাথে তোমার আবার কি কথা? আপনি আমার বন্ধু আকাশের সঙ্গে কি করেছেন? ছেলেটা তো নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ করে দিয়েছে। তো এতে আমি কি করব? ও নিজেই আমার কাছে ফালতু প্রস্তাব নিয়ে এসেছে। ফালতু প্রস্তাব? আপনি জানেন না কিছু এখন, তাই না? শুধু আপনি ওকে গ্রহণ না করলে ও কিন্তু নিজেকে ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করে দেবে। ও বলেছে ও পাহাড় থেকে ঝাঁপ দেবে, নিজের জীবন রাখবে না। পাহাড় থেকে ঝাঁপ? ওসব মুখেই বলে মানুষ, আসলে ওর দ্বারা পড়াশোনা হবে না। আহা, ওকে বলো ইন্টার্নশিপ ক্যান্সেল করতে, তাহলে অন্তত ওর বাবার টাকা বাঁচবে। অবশ্য ওর বাবা বড়লোক, এই টাকা হাতের ময়লা। শুনুন ম্যাম, আপনার মনে আছে যেদিন আকাশ অসুস্থতার নাটক করেছিল? সেদিনও আসলে অসুস্থ ছিল না, ও এক বন্ধুর ব্লাড নেওয়ার জন্য এসেছিল, কিন্তু আপনাকে দেখে সব ভুলে গিয়েছিল, তাই পাগলামি করতো প্রতিদিন। আর ওর পাগলামি সত্যি, ওর ভালোবাসা সত্যি। মিমি যখন কথা বলছিল তখন হাসপাতালের ওয়ার্ড বয় বাবু ভুল করে নদীর চেম্বারে আকাশের পছন্দের একটি ডায়েরি রেখে যায়। আকাশ ফেলে গিয়েছিল। বাবু ভেবেছিল আকাশকে পেলে দিয়ে দিবে, কিন্তু কী ভেবে যেন নদীর রুমেই রেখে যায়। নদীর ডায়েরি দেখে বলে ওঠে, এটা কি? ও, এটা তো আকাশের ডায়েরি, ফেলে গেছে ভুল করে। যাক, আপনাকে এসব বলে লাভ নেই, আমি উঠি। আপনি আবার আকাশের ডায়েরি পড়তে যাবেন না, আমার মনে হয় না এতে আপনার আর কোনো হক আছে। মিমি চলে যায়। নদী এদিক সেদিক তাকিয়ে ডায়েরিটা
হাতে নেয়। নদী বুঝতে পারে এই ডায়েরিতে নিশ্চয়ই আকাশের লুকানো কোনো কথা আছে, জানতে হবে। রাতে নদী একা তার রুমে বসে আছে, হাতে সেই ডায়েরিটি। কৌতূহলবশত সে ডায়েরিটি খোলে। প্রতিটি পাতায় নদীর প্রতি আকাশের লেখা পাগলামো, রোমান্টিক পদ্ম দেখে নদী হা হয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল একটি অংশ। আজও নদী আমাকে দেখে গম্ভীর মুখে চলে গেলেন। উনি জানেন না ওনার এই গম্ভীর মুখটা দেখলে আমার ভেতরটা কেমন অস্থির হয়ে ওঠে। উনি আমাকে দূরে ঠেলতে চান, কিন্তু আমার হৃদয়ে ভালোবাসা তো উনিই তৈরি করেছেন। আমি দুষ্টু হতে পারি, কিন্তু আমার ভালোবাসা খাঁটি। একদিন উনি গম্ভীর মুখ ছেড়ে মন খুলে হাসবেন, আমাকেও ভালোবাসবেন। আমি শুধু অপেক্ষা করব। ডায়েরি পড়তে পড়তে নদীর চোখ জলে ভরে যায়। সে বুঝতে পারে আকাশ তাকে খুব ভালোবাসে আর সে আকাশকে কষ্ট দিচ্ছে, কিন্তু তার তো কিছু করার ছিল না। সে শুধু নিয়মের বেড়াজালে আটকে ছিল। নদী হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। আমি কি করলাম? আমি ওকে ভুল বুঝলাম? ওর এই পাগলামোটাই তো ওর ভালোবাসা। আমি কেন এতটা কঠিন হলাম? আমি কি করব এখন? ওর ভালোবাসাকে মেনে নেব নাকি না? নদী জানে আকাশের নীরবতা পরাজয় নয়, বরং তার হৃদয়ের ওপর এক গভীর আঘাত। সে অস্থির হয়ে ওঠে। সে আর এই কষ্ট নিতে পারছে না। এদিকে নদীর প্রত্যাখ্যান এবং নীরব অভিমানে আকাশ সাময়িক ভেঙে পড়ল। সে তার আসল রূপ ফিরে এলো। সে জানে এবার আর আবেগ দিয়ে নয়, বুদ্ধি আর কৌশলের মিশ্রণে নদীর মন জয় করতেই হবে। এবার দুদিন কেটে গেছে। নদী এখন নিজেই অস্থির। সে অপেক্ষা করছে কখন আকাশ আবার কোনো দুষ্টামি করবে, তার কাছে আসবে। কিন্তু আকাশ নীরব, তাই নদীও মনে মনে এবার রাগ করে। আকাশ আসলেও সে এবার পাত্তা দেবে না। আকাশ বেশি ভাব ধরে ফেলেছে তাই। তৃতীয় দিন সকালে আকাশ আসে, তবে তার মুখে কোনো হাসি নেই। আকাশ সরাসরি নদীর চেম্বারে যায়। নদী তাকে দেখে অবাক হয়। নদী ফাইল দেখতে দেখতে গম্ভীর স্বরে বলে, আকাশ কি চাই? কাজ ছাড়া এখানে আসার কোনো প্রয়োজন নেই। কাজের জন্য এসেছি। আমি আপনার কাছে আপনার ব্যক্তিগত বিষয়ে। আকাশ এবার একটি চার্ট বের করে, যেখানে নদীর ইউনিটের কিছু অব্যবস্থাপনার গ্রাফ তৈরি করা আছে। আকাশ চার্ট দেখিয়ে বলে, কোনো কথা বলতে আসিনি। আমি এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন ম্যাডাম, আপনার ইউনিটে এই 3টি জায়গায় সময় ও সম্পদের অপচয় হচ্ছে। আমার একটি প্ল্যান আছে যা আপনার কাজ 30% সহজ করে দেবে। আমি প্রমাণ করতে চাই আমি শুধু একজন ফাজিল প্রেমিক নই, আমি আপনার জীবনে একজন দরকারি মানুষও বটে। এটা তুমি কখন করলে? আর তোমার কাজ কি? আমি আপনার প্রত্যাখ্যানকে মেনে নিয়েছি, কিন্তু আমি জানি আমার যোগ্যতাকে আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না। আমাকে প্ল্যানটা বাস্তবায়ন করার সুযোগ দিন। নদী রাগ করে থাকলেও তার পেশাগত সততার কারণে সে সুযোগটি বাতিল করতে পারল না। আকাশ সুযোগ দিল। আকাশ তখন থেকে নদীর কাছাকাছি আসার আরও সুযোগ পেল। আকাশ এবার তার কৌশল বাস্তবায়নের জন্য নদীর ঘনিষ্ঠ সহকর্মী নার্স সুপ্রাকে টার্গেট করে। সুপ্রা সরল স্বভাবের, কিন্তু নিজের সৌন্দর্য নিয়ে একটু অহংকার আছে। আকাশ জানে শুভ্রাকে দিয়েই তার কাজ হবে। সে নদীর টেবিলের ওপর একটি দামি চকলেট এবং একটি চিপস রাখে আর শুভ্রাকে বলে, এই নিন ম্যাডাম, এটা আপনার জন্য। আপনার কাজের মনোযোগ দেখে আমি মুগ্ধ। নদী টেবিলের অন্য প্রান্তে ছিল। সে মনে করে চকলেটটি তার জন্য। এদিকে শুভ্রা খুশি হয়ে কৌতূহলী চোখে বলে, আমার জন্য? বা এটা কি করে হয়? তুমি তো সবসময় নদীর পিছনে লেগে থাকতে। সে সুবাদে তো নদীকে দেওয়া উচিত। নদী, উনি তো আমাকে রিজেক্ট করে দিয়েছেন আর অনেক ঘুরেছি। এখন আমিও বুঝে গেছি কড়া মেজাজের মেয়ে আমার জন্য নয়। আপনার মতো মিষ্টি নরম মনের মেয়েই আমার আসল চয়েস। শুভ্রা মনে করে আকাশ সত্যি তাকে পটাতে চাইছে। সে লজ্জা পায় এবং নদীর দিকে তাকায়। জুনিয়র কেউ তাকে পছন্দ করে, এটা তার কাছে রোমাঞ্চকর বটে। এদিকে নদী এসব দেখে অবাক হয়ে যায়। সে রাগে চোখ বড় করে তাকায়। আকাশকে ফিসফিস করে বলে, এই ছেলে, তুমি তো বড্ড ফাজিল। আমার পেছনে লাগা সরণি, এখন আবার ওর পেছনে লেগেছো? প্রজেক্টে আমার একজন বিশ্বস্ত সহকর্মী দরকার, আর আপনার থেকে রিজেক্ট হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে এখন শুধুই
প্রফেশনাল সম্পর্ক থাকবে আপনার সাথে, তাই আমার সম্পর্ক কেবলই প্রফেশনাল। আর বাকি আমি কার সাথে কি করি আপনার জানতে হবে না। নদী আকাশের কথা শুনে হাঁ করে থাকে। আকাশ এত বড় কথা বলল ওকে। এরপর থেকে আকাশ শুভ্রার সাথেই সময় কাটাতে থাকে। তাকে নিয়ে খুব ঘন ঘন কফি খেতে যেতে শুরু করে। একসাথে আড্ডা দেয়, দুষ্টামি করে। এদিকে শুভ্রা মনে করে সে আকাশের প্রেমিকা হয়ে গেছে। সে মনে মনে বেশ খুশি। ওদিকে নদী তো এসব দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। শুভ্রা একদিন নদীর কাছে এসে টিজ করে বলে, কি রে নদী, আকাশ তোকে ছেড়ে আমাকে নিয়ে ব্যস্ত, তো তোর কেমন লাগছে? হিংসা হচ্ছে না? আমি জানি হচ্ছে। আসলে তুই ওর জন্য না, কত দারুণ কোমল মনের একটা ছেলে, তোর সাথেও কি যায় না? আমার মতো নরম মনের মেয়েই তো ওর জন্য পারফেক্ট, কি বল? হ্যাঁ ভাই, খুব ভালো কথা। আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই, তুই ওকে নিয়ে যা। আগাগোড়া সবটাই তোর, যা। কিন্তু মনে রাখিস, আমার কাজের ক্ষতি হলে আমি তোদের দুজনকেই সাসপেন্ড করে দেব, বড় স্যারকে বলিয়ে। শুভ্রা কিছু না বলে চলে যায়। এদিকে দিনকে দিন শুভ্রা আর আকাশের ঘনিষ্ঠতা দেখে নদীর ভিতরে হিংসে আরও বেড়ে যায়। সে বুঝতে পারে আকাশের এই অন্যদিকে মনোযোগ দেওয়া তার আর ভালো লাগছে না। সে আকাশ তাকে ছাড়া কিছুই বুঝতো না। সে এখন তার দিকে ফিরেও দেখে না। এদিকে আকাশের বাবা মা অনিল এবং মালিনী চৌধুরী বিষয়টা খেয়াল করে। আকাশ হঠাৎ করে কেমন যেন নীরব হয়ে গেছে। বাসায় ছেলের এই পাগলামো এবং নীরবতা দেখে তারা অস্থির হয়ে ওঠেন। তার খোঁজ নিয়ে জানতে পারেন তাদের ছেলে একজন সিনিয়র নার্সকে ভালোবেসে ফেলেছে এবং তার পিছনে পাগলের মতো ঘুরছে। আর সেই নার্স তাদের ছেলেকে প্রত্যাখ্যান করেছে। আকাশ তার বাবা মায়ের একমাত্র ছেলে। তাদের টাকা পয়সার অভাব নেই। তাদের আকাশের সুখ খুশিকে গুরুত্ব দিয়ে এসেছে সবসময়। তারা দুজনে মিলে চিন্তা করলো আকাশের খুশির জন্য তারা সেই সিনিয়র নার্সকেই বউ করবে। এজন্য তাকে রাজি করাতে হবে। তাই তারা অসুখের বাহানা দিয়ে সরাসরি হাসপাতালে নদীর কাছে আসে। নদী তাদের জিজ্ঞেস করে, আপনাকে কি সাহায্য করতে পারি স্যার? কোন ডাক্তার দেখাবেন বলুন? আমাদের রিসেপশনে যান প্লিজ, ওরা আপনার স্লিপ কেটে দিবে। অনিল চৌধুরী আকাশের বাবা নদীকে দেখে মুগ্ধ হয়ে যান। এবার বুঝতে পারেন কেন তার ছেলে এই বয়সের বড় মানুষটির রূপে এত পাগল হয়েছে। সে মালিনী চৌধুরীকে ঠেলা দেন। মালিনী চৌধুরী মুচকি মুচকি হাসে। আপনি কি বুঝি সেই আইস প্রিন্সেস যে আমার ছেলের মন জয় করে নিয়েছে? মানে বুঝলাম না, কি বলছেন এসব? কে আপনারা? আপনারা ডাক্তার দেখাতে আসেননি? কি সমস্যা আপনাদের? নদী অবাক হয়ে তাকিয়ে থাকে। মালিনী চৌধুরী এবার স্বামীর দিকে তাকান, তারপর হেসে বলেন, আমরা আকাশের বাবা মা, আর আমাদের কোনো সমস্যা নেই ডাক্তার দেখানোর মতো। একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের পাগলটার পাগলামি বন্ধ করতে হবে, আর সেই সমস্যার সমাধান তুমিই দিতে পারো। এ কথা শুনে নদী লজ্জিত হয়ে দ্রুত উঠে দাঁড়ায়। সে কখনো ভাবতেও পায়নি আকাশের বাবা মা এখানে আসবে। রীতিমতো কাঁপছে সে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, আঙ্কেল আন্টি, আমি আসলে। মালিনী চৌধুরী বুঝতে পারে এভাবে আচমকা আসাতে নদী লজ্জা পাচ্ছে। সে নদীর হাত ধরে শান্ত কণ্ঠে বলে, লজ্জা পেও না মা, আমরা তোমার কাছে এসেছি একটা জরুরি কথা বলতে। তুমি হয়তো বুঝতেই পারছো, আসলে আমাদের ছেলেটা খুব দুষ্টু, কিন্তু ওর মনটা খুব ভালো। দেখো মা, আমি স্পষ্ট করে বলি, আমার ছেলে তোমাকে ছাড়া বাঁচবে না। তাই আমি তোমাকে অনুরোধ করতে এসেছি, দয়া করে আমার ছেলেকে বিয়ে করো। আমার এই দুষ্ট জুনিয়র ছেলেটার জন্যই তোমার মতো সিনিয়র বউই দরকার। ওর সব দুষ্টমি তুমি ঠিক করে দিবে। এদিকে হাসপাতালের সবাই এই দৃশ্য দেখছিল। কথা স্পষ্ট শুনতে না পেলেও কামটা বেশ ভালোই বুঝতে পারছে সবাই। নদীর চরম বিপদ, কিন্তু তাদের সরলতা আর এত সুন্দর ব্যবহার দেখে সে রেগে যেতে পারল না। মনে মনে অবাক হলো যে এত বড়লোক বাড়ির লোকেরা তাকে নিজ থেকে এসে তাদের ঘরে হতে বলছে। তাদের ভেতর কোনো অহংকার বোধ নেই। আঙ্কেল আন্টি, আপনারা ভুল করছেন। আমি আকাশকে ভালোবাসি না। আমি তো সব বলেছি ওকে। এসব হয় না, এগুলো সিনেমা গল্পেই সম্ভব, বাস্তবে না। মা, এভাবে বলো না। আজ পর্যন্ত আমার ছেলে কাউকে ভালোবাসেনি,
তুমি একমাত্র একজন যে আমাদের ছেলের হার্টবিট চুরি করেছো। তুমি যদি তাকে বিয়ে না করো তবে ও তো ঠিক মতো পড়ালেখাও করবে না। আমাদের আর তার অনেক স্বপ্ন, ডাক্তার হবে, ও ডাক্তারও হতে পারবে না। ওর সফল হওয়ার জন্য তোমার তত্ত্বাবধান আর ভালোবাসা খুব জরুরি। মা, তুমি শিক্ষিত মানুষ, আমরা এত দূর থেকে এসেছি, মনে কিছু না রেখে আশা করি তোমাকে বেশি কিছু বলতে হবে না। আমরা এখন চলি। হাসপাতালে মানুষ বিষয়টা ভালোভাবে দেখবে না। তোমার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আর আমি কিন্তু আমার ঘর গোছাচ্ছি, কেমন? নতুন বউকে ঘরে তুলবো বলে চলি। আকাশের মা চলে যান। আকাশের মা বাবা চলে যায়। নদীর মুখে হাসি ফোটে। সে বুঝতে পারে আকাশের পরিবারও তাকে ভীষণ পছন্দ করে। তারাও খুব নরম মনের মানুষ। এতে নদীরও মন অনেকটাই নরম হয়ে যায়। এদিকে আকাশ চিন্তা করতে থাকে নদীকে কী করে ইমপ্রেস করতে পারে। সে নদীর সম্পর্কে অনেক খোঁজ খবর নেয়। এরপর নদীর প্রিয় জিনিস সম্পর্কে জানতে পারে। একদিন নদী তার চেম্বারে কাজ করছিল। সে চেম্বারে ঢুকতেই তার টেবিলে একটি ছোট পুরনো বই দেখতে পায়। বইটি ছিল তার ছোটবেলার প্রিয় লেখকের। নদী এই বই অনেক দিন ধরে খুঁজছিল, কিন্তু বাজারে পাওয়া যাচ্ছিল না। নদী বইটি হাতে নিয়ে অবাক হয়ে ভাবে, এটা এখানে কি করে এলো? আমি তো এই বইটাই কত খুঁজেছি। আকাশ তখন দরজায় দাঁড়িয়েছিল। নদীর মুখে হাসি অজান্তে ফুটে ওঠে। আকাশ শান্ত কণ্ঠে বলে, আমি রেখেছি। আমি জানি আপনি আপনার পুরনো জিনিসের প্রতি খুব দুর্বল। আমি এই বইটা ঢাকার পুরনো বইয়ের দোকান থেকে শুরু করে চট্টগ্রামে এবং রংপুরে সহ অনেক জায়গায় খুঁজেছি। প্রায় 1 মাস লেগেছে এটা জোগাড় করতে। তা এই সব করার কারণ? তুমি আমাকে ইমপ্রেস করতে যাচ্ছ? না, ইমপ্রেস না। এসব করার কারণ আপনার মুখের ওই মিষ্টি হাসিটা দেখা। আর আমি আপনার জীবনের প্রতিটি ছোট স্বপ্ন পূরণ করতে চাই আমার সাধ্যমতো। আপনার মুখের হাসি যাতে বিলীন না হয়ে যায়, আমি প্রমাণ করতে চাই আমি শুধু আপনাকে ভালোবাসি না, আপনার ছোট বড় সব কিছু খেয়াল রাখি। আপনাকে পাগলের মতো ভালোবাসি। তার জন্য যত যা করতে হয় সব করব আমি। নদী এইবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বুঝতে পারল এই ছেলেটির ভালোবাসা শুধু মুখে মুখে নয়, সত্যি। নদী আবেগ ধরে রাখতে না পেরে বলে, আমি জানি না কি বলবো, তুমি সত্যিই পাগল। আকাশ নদীর কাছে আসে, তারপর নদীর হাত আলতো করে ধরে। নদী শিউরে ওঠে, চোখ বুজে ফেলে। আকাশ বলে, তাহলে আপনি এই পাগলকে ভালোবাসুন নার্স ম্যাডাম। আপনি আমার সিনিয়র বউ হন। কথা দিচ্ছি পৃথিবীর সব সুখ এনে দেব। নদী আকাশকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেদিন ছিল হাসপাতালের নাইট ডিউটি। আকাশ, নদী এবং মিমি একসঙ্গে ডিউটি শেষ করলো। ক্লান্তি এবং উত্তেজনা একসঙ্গে মিশেছিল। আকাশ নদীকে চা খাওয়ানোর বাহানায় হাসপাতালের ছাদের উপর নিয়ে যায়। চাঁদনি রাত, মৃদু বাতাস। আকাশ চা এগিয়ে দেয়। এই নিন ম্যাডাম, আপনার কাজ দেখে দিন দিন মুগ্ধ হচ্ছি। অনেক কাজ করেছেন, এবার একটু চা খান। চায়ের কাপে চুমুক দিয়ে একটু রিল্যাক্স হওয়া উচিত। নদী চা খেতে যায়। আকাশের মাথায় তখন দুষ্টু বুদ্ধি উকিয়ে দেয়। সে ইচ্ছাকৃতভাবে নদীর হাতে সামান্য গরম চা ঢেলে দেয়। নদী হালকা ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। কি করছো আকাশ? আকাশ এমন ভাব করে যেন সে ইচ্ছে করে করেনি। তারপর দ্রুত নিচে দৌড়ে যায়। ব্যান্ডেজ এনে দ্রুত ব্যান্ডেজ করে দেয়। ও মাই গড, আমার ভুল হয়ে গেছে। আপনাকে আমি কষ্ট দিলাম, কিন্তু বিশ্বাস করুন ইচ্ছে করে হয়নি। আকাশ খুব যত্ন নিয়ে নদীর হাতে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করার সময় তাদের চোখাচোখি হয়। সেই মুহূর্তে যেন দুজনের মনেই আবেগের স্রোত বইতে থাকে। নদীর এক ধরনের ভালো লাগা কাজ করে। আকাশ নদীর চোখে চোখ রেখে ফিসফিস করে বলে, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু দেখুন এই সুযোগে আপনার হাতটা ধরতেও পারলাম। আপনার জীবনে ছোট ছোট ভুলগুলো আমিই করব, আর সেই ভুলের ব্যান্ডেজও আমিই করব। তুমি খুব দুষ্টু ছেলে আকাশ। আপনি আমার সিনিয়র বউ হলে আমি আরও দুষ্টু হব। আপনি রাজি তো? নদী এবার আর না করলো না। সে মাথা নিচু করে হাসলো, তারপর হালকা করে মাথা নাড়ল। নদীর এই নীরব মাথা নাড়ানো আর সেই হাসি ছিল আকাশের জন্য সবচেয়ে বড় পুরস্কার। নীরবেই যেন নদী প্রথমবারের মতো হ্যাঁ বলল।
আকাশ খুশিতে নদীকে জড়িয়ে ধরল, তারপর লজ্জা পেয়ে ছেড়ে দিল। নদী লজ্জায় তাকাতে পারছে না। তারপর তারা ছাদ থেকে নেমে আসে। ছাদের উপর থেকে নেমে আসার পর আকাশ আর নদী একে অপরের দিকে আর চোখে চোখাচোখি করে। তাতে যেন মিশেছিল এক নতুন অঙ্গীকার। আকাশ আর নিজেকে সংযত রাখতে পারে না। হাসপাতালে সবাই ব্যস্ত ছিল। তখন আকাশ একটি ফুলের তোড়া হাতে নিয়ে নদীর ইউনিটে প্রবেশ করে। তার মুখে সেই পুরনো দুষ্টু হাসি ফিরে এসেছে। আকাশ একটু জোরে হেসে ফুলের তোড়া নদীর দিকে এগিয়ে দিয়ে বলে, শুভকামনা নদী ম্যাম, নাকি এখন থেকে প্রিয়তমা ডাকবো? এই নিন, আপনার জুনিয়র প্রেমিক আপনার জন্য গোলাপ এনেছে। আমাদের প্রেমের শুরু এই গোলাপ দিয়েই হোক। নার্সিংরুমে সবাই চমকে ওঠে। মিনা হেসে ওঠে। সুব্রত ভয়ে ভয়ে চোখ ঢেকে ফেলে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নদী অপ্রস্তুত হলো, তার মুখে হাসি ফোটে। নদী ফুলের তোড়াটা নিতে নিতে চোখ বড় করে বলে, আকাশ এসব কি? হাসপাতালের মধ্যে এসব নাটক কেন? তোমার সাহস তো কম নয়। ছি, লোকে কি ভাববে? সাহস তো আপনিই দিয়েছেন সিনিয়র বউ। রাতে তো আর আপনি আমাকে তাড়িয়ে দেননি, বরং নিজের করে নিয়েছেন। তাই আমি এখন আপনার অফিসিয়াল প্রেমিক, সেটা সবার জানার দরকার আছে না? ও মাই গড, নদী তুই রাজি হয়েছিস? আমি তো জানতাম, তোর চোখ দেখে বুঝেছিলাম। নদী লজ্জিতভাবে মাথা নিচু করে হাসে। কিন্তু এই সম্পর্কের কথা মুহূর্তেই পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। হাসপাতালের করিডোরে, ক্যান্টিনে সবার মুখে একই কথা, সিনিয়র নার্স আর জুনিয়র ইন্টার্ন ডাক্তারের প্রেম। ডক্টর রহমানের কানেও যায় বিষয়টা। কিন্তু এই খবর যখন হাসপাতালের প্রধান সার্জন ডক্টর রহমানের কানে পৌঁছালো, তখন তিনি মোটো খুশি হতে পারলেন না। তিনি রক্ষণশীল ও পেশাদারিত্বের প্রতি অন্তত কঠোর। একজন সিনিয়র নার্সের সাথে ইন্টার্ন ডাক্তারের সিসি, তার হাসপাতালই তো বদনাম হয়ে যাবে। তিনি তৎক্ষণাৎ আকাশ ও নদীকে তার চেম্বারে ডেকে পাঠালেন। পরের দিন সকালে তারা ডক্টর রহমানের চেম্বারে গেল। ডক্টর রহমানের চেম্বারে পরিবেশ গম্ভীর ও চাপা উত্তেজনাপূর্ণ। নদী আর আকাশ দ্রুত রুমে আসলো। ডক্টর রহমান চশমার ফাঁক দিয়ে তাকে অন্তত কণ্ঠর স্বরে বলেন, আকাশ আর নদী, তোমরা দুজন কি আমাকে নিয়ে মজা করছো? হাসপাতালের ভেতরে এসব কি ধরনের ফাজলামো? স্যার, আমরা কোনো ফাজলামো করিনি। আমাদের সম্পর্কটা সত্যি। আমরা খুব দ্রুত বিয়ে করতে চলেছি। বিয়ে? তোমরা কি জানো তোমাদের বয়সের পার্থক্য কত? আর নদী, তুমি একজন হেড নার্স, তোমার জুনিয়র ইন্টার্নের সঙ্গে তুমি প্রেম করছো? এটা আমাদের হাসপাতালের নিয়মের পরিপন্থী। এটা পেশাদারিত্বের চরম অবমাননা। লোকে শুনলে হাসপাতালের বদনাম হবে, বলবে এখানে এসব চলে চিকিৎসার বদলে। স্যার, প্রেম কোনো বয়স মানে না। আর আমাদের ব্যক্তিগত সম্পর্ক আমাদের পেশাদারিত্বে কোনো বাধা সৃষ্টি করবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। আর লোকে তো কত কিছুই বলবে, তাই বলে কি খুশি থাকা ছেড়ে দিব? তুমি আমাকে কিসের কথা দিবে? কোনো কথা দিতে হবে না। তোমার আকাশ যা করার করে ফেলেছো, তবে এই মুহূর্তে তোমাদের সম্পর্ক সবার থেকে গোপন করতে হবে, নতুবা আমি নদীকে তার পথ থেকে সরিয়ে দেব এবং তোমার ইন্টার্নশিপ বাতিল করব। তোমাদের এই সম্পর্ক আমার হাসপাতালে চলবে না। স্যার, আপনি অন্যায় করছেন। আমরা তো শুধু দুজনকে ভালোবাসি, সেটা তো পাপ না। তবে লুকাবো কেন? অন্যায় করছি না নদী, আমি চাই তোমরা নিজেদের কাজের প্রতি মনোযোগী হও। তোমার যদি এই সম্পর্ক রাখতে হয় তাও ওপেনলি, তবে আকাশকে হাসপাতাল থেকে চলে যেতে বলো। এখানে এসব চলবে না, বাস শেষ। ডক্টর রহমানের এই শর্ত নদীর মনে এক বিশাল সংঘাত তৈরি করলো। মুহূর্তে প্রকাশ করার ভালোবাসার দ্বীপ জ্বলতে গিয়েও যেন মুহূর্তে নিভে পড়বে। সে কি করবে? ভালোবাসা নাকি বহু কষ্টের অর্জিত পেশা? ডক্টর রহমানের চেম্বার থেকে বেরিয়ে তারা নিচে আসে। আকাশ আর নদী দুজনেই চুপচাপ। কিছুক্ষণ পর নদী বলে ওঠে, দেখলে আকাশ, আমি এই ভয়টাই চেয়েছিলাম। তোমার কারণে আমার ক্যারিয়ার আজ হুমকির মুখে। আমি রাজি হতে চাইনি, কিন্তু তোমার পাগলামো আমাকে বাধ্য করেছে। প্লিজ নদী, আমাকে ভুল বোঝো না। আমি তোমার জন্যই লড়ছি। দেখবে সব ঠিক হবে। তুমি যদি এমন করো তবে কি করে হবে? লোকে তো বলবেই। লড়ছো? তোমার জন্য লড়াটা সহজ। তোমার বাবা মায়ের টাকা আছে, তোমার তো হারানোর কিছু নেই। আমার 8 বছরের পরিশ্রম, আমার সিনিয়র স্ট্যাটাস, সব কিছুই তোমার এক মুহূর্তের পাগলামিতে আজ শেষ। আমি ওকে পাগল হলাম কেন যে তোমার ফাঁদে পা দিলাম? এভাবে কেন বলছো নদী?
তুমি কি আমাকে ভালোবাসো না নদী? আমি তোমাকে ভালোবাসি আকাশ, কিন্তু আমার ভয় হয়। তুমি 6 বছরের ছোট, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা অন্যরকম হবে। একদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তখন আমার কি হবে? তুমি আমাকে ছেড়ে দিলেই আমি সব হারাবো। এদিকে এখন যা আছে তাও হারাতে বসেছি। তুমি বড় লোক, তোমার যদি মোহ লাগে সম্পর্কটা, মোহ চলে গেলে যে আমায় ভুলে যাবে। তাদের সম্পর্ক শুরু হতে জিদ ধরে গেল। আকাশ বুঝল নদীর মন জয় করা গেলেও তার ভয় কাটানো আরও কঠিন। নদী যা বলছে আকাশ কষ্ট পাচ্ছে, কিন্তু নদীর সেসব ভয় পেয়ে বলছে। তাই আকাশ রাগ করল না, সে নদীকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, শোনো নদী, আমি তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না। যদি তোমার জন্য আমার ক্যারিয়ার ছাড়তে হয় আমি রাজি। তুমি আমার সিনিয়র বউ হবে আর আমি তোমার পিচ্ছি স্বামী হয়ে তোমার সব ভয় দূর করব। এইবার বিশ্বাস করো আমাকে, একবার সুযোগ দাও। আর লোকে কত কি বলবে সব শুনলে তবে নিজেদের বলে আর কি রইল। নদী কিছু বলল না, স্কুটটা নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের বাইরে। আকাশ কিছু বলল না, সে ভাবল ও সময় নিক, হালকা হোক, আস্তে আস্তে ঠিক হবে। এদিকে নদী যখন স্কুটার চালু দিতে যাবে তখনই একটি ছেলে এসে নদীর পিছনে দাঁড়ায়। তার পিছনে বেশ দামি গাড়ি, দেখে বোঝাই যাচ্ছে ছেলেটার গাড়ি। ছেলেটা হঠাৎ উপহাসের হাসি হেসে বলে, ওহ নদী ম্যাডাম, এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন? শুনলাম আপনি নাকি এক জুনিয়র ইন্টার্নকে পটাচ্ছেন, তো ভালো করে প্রেম করে তবে যান। তুমি কে আর এখানে কেন এসেছো? আর এসব কি বলছো? আমি কে? আমি হলাম আকাশ চৌধুরী, পুরনো বন্ধু। আমার নাম সাদিক। যাই হোক, আপনি ওর মতো একটা ছেলের জন্য নিজের কেরিয়ার বাদ করছেন। আসলে ওর বাবার টাকা ছাড়া ওর আর কিছুই নেই। আর আপনি ওর মতো একটা বাচ্চাকে পটাচ্ছেন কেন? আমি চাইলে আপনাকে ওর চেয়ে ভালো জীবন দিতে পারি। এ না মানে আমার পরিচিত ভালো ছেলে আছে, লাগবে নাকি? দেখো, আমি জানি না তুমি আসলেই কে, কি চাও, কিন্তু তুমি আকাশকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। যাও এখান থেকে, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আরে রাগ করছেন কেন? শুনুন, আপনাকে বলি, আকাশকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমি আপনাদের এই সম্পর্কটা আপনাদের হাসপাতালের ওনারের কাছে এমনভাবে রিপোর্ট করব যাতে আপনার কেরিয়ার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। সাথে আকাশেরও। আকাশের সাথে আমার পুরনো কিছু হিসাব আছে। সুযোগ পাচ্ছিলাম না, এবার সুযোগ পেয়েছি। আমি আকাশকে অপমানিত না করে ছাড়ব না। আকাশ ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে। সাদিককে দেখে ওর মাথায় রক্ত চড়ে যায়। সাদিক ওর বন্ধু ছিল, কিন্তু এখন সম্পর্ক নেই। তারা দুজনেই বড়লোকের ছেলে, দুজনেই সমাজে স্ট্যাটাস আছে, কিন্তু বহু আগে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় আর সাদিক এখন সেটার প্রতিশোধ নিতে ঘুরছে। আকাশ মনে মনে ভাবে নদীর সামনে বেশি রিয়াক্ট করলে সে ভয় পাবে, তাই সে শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু রাগ কন্ট্রোললেস করতে পারে না। দেখ সাদিক, তোর যত সমস্যা সেটা আমার সঙ্গে। নদীর সাথে আর একটি বাজে কথা বললে তোর জিভ টেনে বের করে দেব। কি করবি? মারবি? আর ম্যাম, আপনি এই ফাজিল ছেলেটার সঙ্গে সম্পর্কে জড়ালেন? বলে দিচ্ছি আপনাকে, এই ছেলের সঙ্গে জীবন কাটাতে আপনার কষ্ট হবে ম্যাডাম। আকাশ আর নিজেকে সামলাতে পারে না, সে এগিয়ে গিয়ে সাদিকের গলা ধরে ফেলে। নদীর সামনে তাদের হাতাহাতি শুরু হয়। হাসপাতালের সামনে আকাশ আর সাদিকের মধ্যে জোর মারামারি শুরু হয়। নদী ভয় পেয়ে যায়। সেই সময় সাদিক কাউকে ফোন করে। ঠিক তখনই সাদিকের বন্ধু গুন্ডা সেলিম সেখানে প্রবেশ করে। সেলিম এসে আকাশকে মারতে উদ্যত হয়। নদী এগিয়ে আসে এবং সেলিমকে থামায়। সাহস থাকলে আমাকে মেরে তারপর ওকে ধরো। হাসপাতালের সামনে এসব কি হচ্ছে? তোমরা কি জানো এই ছেলেটা আমার জীবনের সব কিছু, আমার হবু বর? নদীর এই সাহসিকতা আকাশকে অবাক করে দেয়। সে বুঝতে পারে নদী হয়তো ভয় পায়, কিন্তু সে তার ভালোবাসার জন্য লড়তেও জানে। সে আকাশকে খুব ভালোবাসে। আকাশ সাহস পায়, সে সাদিককে ধাক্কা দিয়ে বলে, সাদিক, তুই আমার ভালোবাসার ধারে কাছেও আসতে পারবি না। যা, তোর গুন্ডা বন্ধুকে নিয়ে এখান থেকে চলে যা। তোর শত্রুতা আমার সাথে, লজ্জা থাকলে মেয়ে মানুষের সাথে পুরুষগিরি দেখাতে আসবি না। সাদিক ও সেলিম অপমানিত হয়ে চলে যায়। আকাশ হাঁপাতে হাঁপাতে নদীর দিকে তাকায়। নদী আকাশের জামা ধরে কান্না করতে থাকে। তুমি কেন মারামারি করতে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত? আমার কিছু হবে না নদী, তুমি আমার সঙ্গে থাকলে আমার কিছু হবে না।
তুমি তো আমার সবচেয়ে বড় রক্ষা কবচ, আমার সিনিয়র নার্স বউ। তুমি ভয় পেও না, তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসা আর আমার সিনিয়র বউ। আর আকাশের মধ্যে যে খানিক দূরত্ব ছিল, এখন দুজনেই বুঝতে পারল কিছু হয়ে গেলে তারা কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। এতে তাদের সম্পর্কটা আরও মজবুত হলো। নদীর ভয় কেটে গেল। সে বুঝতে পারল আকাশ শুধু ভালোবাসতেই জানে না, ভালোবাসার জন্য লড়তেও জানে। এই ঘটনা যেন তাদের দুজনের বন্ধনকে আরও দৃঢ় করলো। তারা দুজনকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করলো সব বাধা অতিক্রম করে তারা এক হবেই। নদী মুচকি হাসে। এদিকে হাসপাতালের সামনে সাদিকের সঙ্গে আকাশের মারামারির ঘটনাটি ডক্টর রহমানের কানে পৌঁছালো। এমনকি হাসপাতাল সহ আশেপাশের এলাকায় ছড়ালো। তিনি ভীষণ রেগে গেলেন, কিন্তু নদীর সাহসিকতার কথা শুনে কিছুটা অবাক হলেন। তিনি নদীকে শেষবারের মতো ডেকে পাঠালেন। ডক্টর রহমানের চেম্বারে বসে আছে নদী। তিনি টেবিলের ওপর হাত রেখে ঠান্ডা গলায় বললেন, নদী, আমি তোমাকে সম্মান করি, তুমি এই হাসপাতালের সেরা নার্স, কিন্তু তোমরা যে নোংরামি শুরু করেছো তা বন্ধ হওয়া দরকার। তুমি দেখেছো তোমাদের সম্পর্ক শুরু না হতেই মারামারি পর্যন্ত হয়ে গেছে। হাসপাতালের মান সম্মান বলে কিছু রইল না আর। স্যার, প্রেম কখনো নোংরামি নয়। আর আকাশ আমার জন্য লড়েছে, ওকে ছেলেগুলোই উস্কিয়ে দিয়েছে। তাছাড়া আমাকেও টিস করেছে ওরা, তাই আকাশ লড়েছে। ও কি জানে ওর এই লড়াইয়ের ফল কি হবে? হাসপাতালের সামনে এমন পরিবেশ, তোমরা কি বাচ্চা হয়ে গেছো দুজনে? ও না হয় ছোট, তুমি তো বড়, তুমি তো অ্যাটলিস্ট দায়িত্বশীল থাকবে। আমি তোমাদের দুজনকেই বরখাস্ত করতে পারি। যাই হোক, আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি। কি সুযোগ স্যার? আকাশকে আমি বরখাস্ত করব না, তবে ওকে সাজা পেতে হবে। এখনই এই হাসপাতাল ছেড়ে এখান থেকে বহু দূরে আমার গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে 6 মাসের জন্য বদলি হতে হবে। সেখানে সে প্রমাণ করবে যে সে শুধু দুষ্টু ছেলেই নয়, একজন দায়িত্বশীল ডাক্তারও বটে। যদি ও এই 6 মাস সফলভাবে কাটিয়ে আসে, তবে আমি তোমাদের সম্পর্কে আর কিছুই বলবো না এবং কোনো বাধাদানও করবো না, আর তুমি নিশ্চিন্তে তোমার চাকরি করে যেতে পারবে। নদীর চোখে মুখে মুহূর্তেই হতাশা নেমে আসে। 6 মাস দূরে থাকতে হবে, এটা কোনো কথা? এই শর্ত ছিল তাদের ভালোবাসার প্রতি এক চরম পরীক্ষা। নদী কাঁপা কণ্ঠে বলে, স্যার, 6 মাস অনেক লম্বা সময়। প্রেম যদি সত্যি হয় তবে 6 মাস কোনো বিষয় না। এই শর্ত তোমরা মেনে নাও, নতুবা এখনই তোমাদের সম্পর্ক ছিন্ন করো। অ্যাটলিস্ট আমার হাসপাতালে থাকতে চাইলে বা ক্যারিয়ার করতে চাইলে, আর যদি এখানে না থাকতে চাও তবে বাইরে গিয়ে সারাদিন 2 জন মিলে যা খুশি করো, আমার সমস্যা নাই। কি হয়েছে সিনিয়র বউ, এতে ঘাবড়ানোর কি আছে? ডক্টর রহমান শর্ত রেখেছেন, ভালোই তো হলো। আমার ফাইজলামি আর তোমার সহ্য করতে হবে না। হা হা হা। আকাশ, তুমি মজা করছো? 6 মাস তুমি একটা প্রত্যন্ত গ্রামে একা থাকবে? কিভাবে থাকবে? আর আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আকাশ নদীকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে ভালোবাসার পরীক্ষা দিতে আমার কোনো আপত্তি নেই। 6 মাস, এটা তো চোখের পলকে কেটে যাবে। কিন্তু আমি জানি তোমার মতো শহরে থাকা ছেলে গ্রামে মানিয়ে নিতে পারবে না। নদী কান্না করতে থাকে। আকাশ নদীর কপালে আলতো করে চুমুকি বলে, মানিয়ে নেব নদী। তুমি শুধু প্রতিদিন আমার জন্য একটি করে ভয়েস পাঠাবে। সেখানে থাকবে তোমার সারাদিনের গল্প আর তোমার সেই কড়া শাসনের কণ্ঠস্বর। আমি তোমার কণ্ঠ শুনেই সব কঠিন পথ পেরিয়ে আসব। নদী চোখ মুছে হেসে ফেলে। এই পাগল ছেলের কথা শুনে সে মন খারাপ করে থাকতে পারে না। আকাশের গলায় 2 হাত দিয়ে তাকে কাছে টেনে নেয়। ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে আবার অন্য কারোর সাথে ফাজলামি করবে না বলে দিলাম। এসব শুধু আমার জন্য, মনে থাকবে? হা হা, ঠিক আছে আমার মহারানী। দুষ্টুমি দূরেও ফিরে তাকাবো না, কেবল অফিস করব। নদী আকাশকে জড়িয়ে ধরে, তারপর ঠোঁটে চুমু খায়। নদী শিউরে ওঠে, কাঁপতে থাকে, চোখ দুটি বন্ধ করে ফেলে। অদ্ভুত অনুভূতি হচ্ছে। আকাশ দুষ্ট হাসি দেয়, আস্তে করে নদীর ওড়নাটা সরায়, পাশে রাখা নদীর হাতগুলো চেপে ধরে, তারপর নদীকে খাটে বসিয়ে গালে চুমু দিতে গেলেই নদী চোখ খুলে বলে, কি করছো? থামো, এখন এসব নয়, আগে বিয়েটা হোক। তোমার সিনিয়র নার্স বউ হয়ে নেই? তাতে কি, আমি তো তোমাকে মনে মনে সিনিয়র বউই মানি। জি না, এখনো বউ হইনি। শুধু মনে মনে মানলেই হবে না, আসল বউ হতে হবে। আর 6 মাস আগে জঙ্গল থেকে কাটিয়ে আসেন স্যার, তারপর। এখন যান, অনেক রাত হয়েছে।
কেউ দেখবে। কাল দেখা হবে। আকাশ হাসতে হাসতে চলে যায়। নদী মুচকি হেসে খাটে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে চোখ বুঝতেই ঘুমের রাজ্যে চলে যায়। পরের দিন সকালে আকাশ চলে যাবে। তার বাবা মা মিনি, শুভ্রা এবং নদী সবাই এয়ারপোর্টে জড়ো হয়েছে। বিদায়ের মুহূর্তে সবার চোখে জল এসে পড়ে। আকাশ তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিতে যায়। মালিনী চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরেন। বাবা, মন খারাপ করিস না। আমি জানি 6 মাস পর তুই জিতে এসে তোর সিনিয়র বউকে বিয়ে করে নিয়ে বাড়ি ফিরবি। তুই পারবি। যাই হোক, বৌমাকে প্রতিদিন ফোন করবি কিন্তু। চিন্তা করো না মা, আমি তো সারাদিনই তোমার বৌমার ভয়েস ডায়েরি শুনবো। হা হা হা। এবার বিদায় নেওয়ার পালা নদীর কাছ থেকে। নদী নিজেকে শক্ত রেখেছিল, কিন্তু চোখের জল পাত মানল না। নদী কাপ হাতে একটি সুন্দর প্যাকেট আকাশের হাতে তুলে দেয়। এই নাও, এটা তোমার জন্য। আর হ্যাঁ, সাবধানে থাকবে, কোনো ফাজলামো করবে না সেখানে। আকাশ প্যাকেটটা ব্যাগে রেখে নদীর চোখের জল মুছে বলে, ম্যাডাম আপনি কেঁদে ফেললেন? নদী আরও জোরে কাঁদতে থাকলো। আকাশ আর সহ্য করতে পারল না। হঠাৎ করে আকাশ নদীর হাত ধরে সবার সামনে হাঁটু গেড়ে বসে নতজানু হয়ে আবেগপ্রবণ কণ্ঠে বলে ওঠে, শোনো নদী, তুমি কেঁদো না। আমি আজ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই 6 মাস আমি তোমার ভালোবাসার শক্তি নিয়ে কাটাবো। এই চ্যালেঞ্জ আমার জন্য তোমার কাছে আসার প্রথম ধাপ। আমি ফিরবো, আর ফিরেই তোমাকে বিয়ে করব। নদী আর কিছু বলতে পারে না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দেয়। আকাশ চলে যায়। নদী দাঁড়িয়ে থাকে, হাতে শুভ্রর দেওয়া টিস্যু। সে নীরবে চোখ মুছে। এরপর দিন কাটতে লাগলো। 6 মাস কেটে গেল দ্রুত। নদীর রাতগুলো কাটলো আকাশে পাঠানো টেক্সট আর তার ভয়েস শুনতে শুনতে। আকাশেরও তাই। এই 6 মাসে আকাশ কঠিন পরিশ্রম করে গ্রামে সুনাম অর্জন করে এবং ডক্টর রহমানের কাছে তার সফলতার রিপোর্ট পৌঁছায়। আজ হাসপাতালে ডক্টর রহমানের চেম্বারে বসে ডক্টর রহমান রিপোর্টটি দেখছেন। তার মুখে হাসি। আকাশ ফিরে এসেছে। নদী এবং আকাশ দুজনেই চেম্বারে উপস্থিত। ডক্টর রহমান নদীর দিকে তাকিয়ে বলে, নদী, আমার কাছে তোমার হবু স্বামীর পারফরমেন্স রিপোর্ট এসে পৌঁছেছে। এই 6 মাস সে সত্যি একজন দায়িত্বশীল ডাক্তার হিসেবে প্রমাণ করেছে। আমি খুবই খুশি। আমি খুশি হয়েছি। আকাশ, তুমি আমার শর্ত পূরণ করেছো। এবার আমার পালা। আমি অনুমতি দিলাম তোমাদের এই হাসপাতালে ক্যারিয়ার হবে। আমি আর তোমাদের বাধা দেব না, কারণ তোমরা পারবে। আকাশ করে দেখিয়েছে। তোমরা বিয়ের জন্য প্রস্তুত হতে পারো এবার। আকাশ আনন্দে লাফিয়ে ওঠে। সে নদীর দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসে। আনন্দে ডক্টর রহমানের হাত ধরে বলে, থ্যাংক ইউ স্যার, আপনার এই শর্ত আমাদের ভালোবাসাকে আরও মজবুত করেছে। নদী আনন্দে ডক্টর রহমানকে সালাম করে। রহমান স্যার মুচকি হাসেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। আকাশ, নদী, মিমি আর শুভ্রা সবাই একসঙ্গে নদীদের বাড়িতে যায়। সেখানে আকাশের বাবা মা তাদের জন্য পার্টির ব্যবস্থা করেছিল। সব কিছু ঠিকঠাক হওয়ার খুশিতে আকাশের বাবা নদীকে জড়িয়ে ধরে। বাহ, আমার হবু বৌমা, তুমি জানো না আমি কত খুশি। এবার তুমি আমার ছেলেটাকে সামলে রেখো, আর আমি তোমাদের বিয়ের সকল ব্যবস্থা করছি। মা, আমি চাই এবার তোমার জীবনের সব কঠোরতা কেটে যাক। আমাদের বাড়িতে এসে তুমি শুধু হাসি আর আনন্দে থাকো। আকাশ এবং নদীর বিয়ে ঠিক হলো। তাদের সম্পর্ক এবং সামাজিক বৈষম্য, দূরত্ব এবং পেশার চাপ সবই কেটে গেল ভালোবাসার জোরে। বিয়ের 1 সপ্তাহ আগে আকাশ আর নদী শপিংয়ে গিয়েছিল, কিন্তু আকাশের দুষ্টামি একটুও থেমে নেই। সে সারাক্ষণ শুধু সুযোগ খুঁজছে নদীর সঙ্গে ফাজলামো করার। নদী শপিং মলের বাইরে দাঁড়িয়ে বলে, আকাশ, তুমি এখনো ফাজলামো ছাড়তে পারোনি? কেন ম্যাডাম, আপনি কি ভুলে গেছেন আমি আপনার ফাজিল জুনিয়র প্রেমিক? নদী কিছু বলতে যাবে, তার আগেই আকাশ হঠাৎ হাঁটু গেড়ে বসে। হাতে একটি রিং বক্স নিয়ে বলে, শুনুন সিনিয়র বউ, আপনি এই জুনিয়র ছেলেটাকে বিয়ে করার জন্য প্রস্তুত তো? আমি আপনাকে 7 জন্ম ধরে জ্বালিয়ে মারব। নদী হেসে ওঠে, তারপর লজ্জিত হয়ে বলে, উঠে এসো, সবাই দেখছে। আকাশ উঠে দাঁড়িয়ে রিং পরিয়ে দেয়। দেখুক, আমি চাই সবাই দেখুক আমার সিনিয়র বউ কত সুন্দর। আর শোনো, বিয়ের পর কিন্তু তুমি আমার ডিউটি শিফট ঠিক করে দেবে। আমি তো বউয়ের আঁচল ধরেই বসে থাকবো। হা হা হা। আকাশের হাত ধরে দুষ্টু হেসে বলে,
অবশ্যই তোমার ডিউটি হবে শুধু আমাকে আদর করা আর আমার সব কথা শোনা। আকাশ আর নদী দুজনেই হাসতে থাকে। আকাশ চৌধুরী বাড়িতে বিয়ের সানাই বাজছে। আকাশ ও নদী বিয়ের আয়োজন চলছে জোর কদমে। যদিও বিয়েটা হচ্ছে দুই ভিন্ন বয়সের মানুষদের, কিন্তু দুই পরিবার তাদের সমান উৎসাহী। বিশেষ করে আকাশের বাবা মা ও অনিল মালিনী চৌধুরী এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি ফুর্তিতে আছেন। তাদের একমাত্র ছেলে আশা পূরণ হতে যাচ্ছে। আকাশের বাড়িতে বিয়ের আগের রাত মেহেদি অনুষ্ঠানের আয়োজন চলছে। আকাশের মা নদীকে মেহেদি পড়াতে পড়াতে বলে, আহা আমার সিনিয়র বৌমা, দেখ তোমার হাতে মেহেদির রং কত গাঢ় হয়েছে। এর মানে হলো আমার ছেলে তোমাকে পাগলের মতো ভালোবাসে। আন্টি, আপনারা কি বলছেন? আমার লজ্জা করছে তো। নদী অনেক লজ্জা পায়। আকাশের মা হেসে দেয়। আকাশ নদীর পাশে বসে মিমি ও শুভ্রাকে দেখি বলে, দেখলি তো মিমি, দেখলি শুভ্রা, আমার বউ অলরেডি সিনিয়র বৌমা হয়ে গেছে। বলেছিলাম না ও আমার হবেই, আমিও এখন জুনিয়র বর হয়ে যাব। হা হা আহা। তোরা দুজনই পাগল। শোনো নদী, আকাশ কিন্তু এখনও একটুও বদলায়নি। রোজ তোমায় নতুন নতুন দুষ্টুমি করে বিরক্ত করবে এই ফাজিল। সাবধান। মিনি, শুভ্রা, মিমি সবাই আনন্দে মেতে ওঠে। এ সময় আকাশের বাবা অনিল চৌধুরী নদীর কাছে আসেন। বৌমা, একটা কথা জিজ্ঞেস করব? আমার ছেলে নাকি তোমার হাতের বানানো পাস্তা খুব ভালোবাসে। বিয়ের পর রান্নাঘরের দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে। হা 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 হা। এত বছর পর বৌমা আসবে, এবার আমরাও বউয়ের হাতের রান্না খাবো। আঙ্কেল, আমি তো নার্স মানুষ, রান্নার চেয়ে রোগী দেখাই ভালো বুঝি। রান্না তেমন একটা পারি না, তবুও আকাশ যদি আমার হাতের ডায়েট চার্ট মেনে চলে তবেই ওর পাস্তা খাওয়া হবে। আর আপনারাও মজার মজার রান্না খেতে পারবেন, তবে হ্যাঁ, ডায়েট মেনে কিন্তু। না বাবা, আমার সিনিয়র বউকে আমি রান্নার কাছেই যেতে দেব না। সে শুধু আমাকে আদেশ দেবে, আমি সব করব। আমার বউ শুধুই আমার রানী। আকাশ, কি হচ্ছে কি? লজ্জা নেই? কি বলো আঙ্কেলের সামনে? এ বাবা, তুই করি। আল্লাহ, এক্ষুনি বইয়ের আসল ধরা হয়ে গেছিস। হাস্যরসের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান এগিয়ে চলল, কিন্তু এই আনন্দের মাঝেও লুকিয়েছিল এক গভীর চক্রান্ত যা কেউ জানত না। সাদিক ও তার বন্ধু সেলিমকে নিয়ে একটা নির্জন কফি শপে বসেছিল। তার চোখে ছিল তখন আগুন আর হিংসা দাও দাও করে জ্বলছে। সে আকাশ ও নদীর বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিল না। রাগে টেবিলে ঘুষি মেরে বলে, এটা হতে পারে না সেলিম। আমি আকাশকে এত সহজে ওই সিনিয়র নার্সকে বিয়ে করতে দেব না। আমি ওকে কেরিয়ারেও সফল হতে দেব না। ও আমার কাছে হেরে যাবে, হারতেই হবে। কি করবি বল? ওদের তো কাল বিয়ে, এখন তো আর কিছু করার নাই। আছে, আমি জানি। বিয়ের দিনই আকাশকে অপমানিত করব। নদীর বাবার সঙ্গে আমার বাবার যোগাযোগ আছে। তারা খুব সম্ভবত এক স্কুলে পড়তো একসাথে। আমি চাই নদীর বাবা যেন বিয়ের আসরে এসে তার মেয়ের বিয়ে ভেঙে দেন। কিভাবে? আমি একটা ভুয়া চিঠি তৈরি করব, যেখানে লেখা থাকবে 6 মাস আগে ওর গ্রামে থাকার সময় আকাশ চৌধুরী সেখানকার একজন মেয়েকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং তাকে সাথে নিয়ে রাত কাটায়, আর পরে তাকে ছেড়ে চলে আসে। এই চিঠিটা পৌঁছাবে নদীর বাবার হাতে। কিন্তু তারা বিশ্বাস করবে কেন? এমন কোনো মেয়ে তো নেই, কারণ এটা সত্যি সত্যি হয়নি। প্রয়োজনে এমন মেয়ে বানাবো, ওই গ্রামে যোগাযোগ করব আমি। টাকা দিয়ে সব হয়। মানে? তাদের এই নোংরা চক্রান্ত ছিল আকাশ ও নদীর ভালোবাসাকে শেষ মুহূর্তে চরম আঘাত দেওয়ার পরিকল্পনা। আকাশের নদীর জীবনে পুরোপুরি বিষিয়ে দেওয়া। নদীর সেদিনে সেই অপমান সেলিম ভুলতে পারেনি। তার চোখে হিংস্রতার ঝিলিক ভেসে ওঠে। বিয়ের দিন ঝলমলে সাজে আকাশ ও নদী বসে আছে। অতিথি বিয়ের স্টেজে ভরে আছে। ঠিক এই সময় সাদিকের দেওয়া চিঠি হাতে নিয়ে নদীর বাবা, যিনি এই বিয়েতে কিছুটা অখুশি ছিলেন, তিনি বিয়ের স্টেজে প্রবেশ করেন। তিনি আসলে বেশি বড়লোকদের এমনিতেই পছন্দ করে না। নদীকে জোর করে না করে নি, তবে মনে মনে অতটাও মেনে নিতে পারেননি। নদীর বাবা রাগে কাঁপতে কাঁপতে স্টেজের দিকে এগিয়ে যান। জোরে চিৎকার করে ওঠেন এসেই, থামো, এই বিয়ে হবে না। সবাই স্তব্ধ। আকাশ, নদী এবং তাদের বাবা মা অবাক হয়ে তাকান। নদী বাবার সামনে চিঠিটা সামনে তুলে ধরে। আকাশ চৌধুরী, তুমি একজন প্রতারক, তুমি একটা মিথ্যেবাদী। তুমি 6 মাস আগে গ্রামের এক মেয়েকে
মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে, তারপর তার সাথে ছি বলতেও ঘৃণা হয়। তাহলে আমার মেয়েকে বিয়ে করার কোন অধিকার তোমার নেই? আকাশ চিঠিটা টান দিয়ে হাত থেকে নিয়ে নেয়। চিঠি দেখে সে হতবাক, বুঝতে পারে এটা সাদিকের কাজ। আঙ্কেল, এটা মিথ্যা, এটা সাজানো। মিথ্যে নয়, এই চিঠি প্রমাণ। সেই মেয়েকেও আমি এখানে আনতে পারি, কিন্তু আনবো না। এতে আমার মান সম্মান আরও নষ্ট হবে। যাই হোক, আমি আমার মেয়েকে একজন প্রতারকের হাতে তুলে দিতে পারি না। নদী সম্পূর্ণ স্তব্ধ। সে জানে আকাশ এমন কাজ করতে পারে না, কিন্তু প্রমাণ হাতে আসে সেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। যেন মুহূর্তে কি বলবে বুঝতে পারে না। কাপা কাপা কণ্ঠে বলে, আকাশ বলো, এটা কিন্তু সত্যি নয় তো? ঠিক সেই সময় সাদিকের মুখে দুষ্ট হাসি নিয়ে স্টেজের এক কোণে লুকিয়ে দাঁড়িয়েছিল। সে ভাবছিল তার চক্রান্ত সফল হয়েছে, কিন্তু সে জানত না আকাশ ও নদীর বন্ধুরা চরম চালাক নয়। মিমি দ্রুত এগিয়ে আসে, তার হাতে একটি ফোন। সে জোরে চিৎকার করে বলে, থামুন আঙ্কেল, এই প্রমাণ মিথ্যা, এই চিঠি সাজানো। সাদিক মিমিকে দেখে হতবাক হয়ে যায়। সে ভালোই বোঝা যায় সে যেন লুকিয়ে বিয়েতে এসেছে। আড়াল থেকে বেরিয়ে পড়ে সে। সবাই অবাক হয়ে যায়। তার দিকে তাকিয়ে আকাশ তেড়ে যায়। তুই এখানে? মিমি, কি বলছিস তুই? এইসব মিথ্যে না। আমিও জানি আকাশ যে এসব করেছে। আমার লোকেরা খবর দিয়েছিল। শয়তান, তার আগে বল তুই এখানে কেন? না মানে আমি জানতাম সাদিক এমন কিছু করার চেষ্টা করবে। গতকালই আমি একটু আভাস পেয়েছি। তুই জানতি সব, তবে বলিসনি কেন? অনেক দিন পর তোর মুখে হাসি ফুটেছে, সেটা নষ্ট হতে দিইনি। আমি নিজে তার সব ঠিক করার চেষ্টা করেছিলাম। সেজন্য আমি আমাদের বন্ধু অলিককে সেই গ্রামে পাঠিয়েছিলাম। আর আঙ্কেল, অলিক সেখানকার মেয়ে খুঁজে বের করেছে, যার কথা আপনি বলছেন। সেই মেয়ে এখন ভিডিও কলে আছে। মিমি ভিডিও কলারটি বড় স্ক্রিনে চালায়। গ্রামের মেয়েটি জানায় আকাশ চৌধুরী নয়, বরং সাদিকের পাঠানো সেলিম নামে একজন লোক তাকে টাকার লোভ দেখিয়ে এই মিথ্যা কথা বলার জন্য চাপ দিচ্ছিল। সে এসব করতে চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়েছে গুন্ডা সেলিমের জন্য। সবাই হতবাক হয়ে যায় এসব শুনে। কেউ কল্পনাও করেনি এমন কিছু হবে। গ্রামের মেয়েটি বলে, আকাশ স্যার খুব ভালো মানুষ। উনি আমাকে আমার চিকিৎসার জন্য সাহায্য করেছেন। এই লোকটা আমাকে জোর করেছে, বললো আকাশের নামে মিথ্যা সাক্ষী দিতে যদি আপনারা আমায় জিজ্ঞাসা করেন। চিঠিগুলো আমায় দিয়ে জোর করে লিখিয়েছে। নদীর বাবা দ্রুত সাদিকের দিকে তাকায়। সে বুঝতে পারে তার খেলা শেষ। সে পালাতে চেষ্টা করে। আকাশ সঙ্গে সঙ্গে ওকে ধরতে যায়। ধর ওকে, এটা হলো আসল চোর। বিয়ের স্টেজে চরম উত্তেজনা চলছে তখন। আকাশ ও মিমি দ্রুত সাদিককে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। নদীর বাবা লজ্জিত হয়ে চিঠি ছিঁড়ে ফেলেন। মা নদী, আকাশ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল বুঝেছিলাম। আকাশ মনে মনে কষ্ট পায়, তবে চুপ থাকে। নদীও লজ্জা পায়, কিন্তু কিছু বলে না। এই চরম নাটকীয়তার পর বিয়ের আসরে অবশেষে ফিরে আসে আনন্দ। কিন্তু এই দৃশ্য যেন প্রমাণ করে দিল আকাশের ভালোবাসা কতটা খাঁটি। সব বাধা পেরিয়ে আকাশ আর নদী বিয়ে সম্পূর্ণ হলো। এবার এলো বিদায় পর্ব। অশ্রু এবং হাসির মিশ্রণে নদী বিদায় নেয় তার পুরো জীবন থেকে। বাসর রাত। আকাশ আর নদী মুখোমুখি বসে আছে। নদী লজ্জায় তাকাতে পারছে না যেন। তুমি সত্যিই পাগল। আমার জন্য তুমি কত কি করলে, অবশেষে বিয়ে করেই ছাড়লে। আজ যদি মিমি না থাকতো? আকাশ নদীর হাত ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। মিমি ছিল কারণ আমি জানতাম তোমার মতো মূল্যবান জিনিস চুরি করার জন্য চোর আসবেই। তাই আগে থেকেই মিমি, আমি সহ বাকিরা চোখ কান খোলা রাখছিলাম। তবে আমি ওদের মতো সব বুঝতে পারিনি। ওরা আসলেই জিনিয়াস। আর শোনো, তুমি তো আমার জীবনে এসেছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এখন এসব থাক, আমরা আমাদের কথা বলি। আজ শুধু তোমার আর আমার রাত। আকাশ নদীকে কাছে টানে। নদী আকাশের বুকে মাথা রাখে। আকাশ পরম যত্নে জড়িয়ে ধরে। তো আকাশ সাহেব, আমি তো এখন তোমার সিনিয়র বউ। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি যদি দুষ্টুমি করো তবে কড়া শাস্তি দেব। আকাশ নদীর কানের কাছে ফিসফিস করে, নদীকে আলতো করে চুম্বন করে। নদী শিউরে ওঠে, অদ্ভুত ভালো লাগা কাজ করে। আমি সেই শাস্তির জন্যই তো পাগল ছিলাম ম্যাডাম। তুমি আমার সিনিয়র বউ,
আর আমি তোমার একমাত্র জুনিয়র প্রেমিক। এবার শাস্তিটা দাও। নদী এবার আকাশকে নিজের দিকে টানে, তারপর বিছানায় ফেলে আদর করতে থাকে। আকাশও তাকে জড়িয়ে আদর করতে থাকে। সেদিন রাতে তাদের ভালোবাসার জয় হলো। সব নিয়ম, সব ভয় এবং চক্রান্তকে হারিয়ে এক সিনিয়র নার্স পেল তার দুষ্টু জুনিয়র স্বামীকে। বিয়ের পর তাদের নতুন বাড়িতে প্রথম সকাল। আকাশ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। নদী স্বভাবতই ভোরের আলো ফোটার আগেই উঠে পড়েছে। সে শান্ত কণ্ঠে কিন্তু কণ্ঠের শাসনের সুর আকাশকে বলে, আকাশ ওঠো, এখন সকাল 8টা, তোমার ইন্টার্নশিপে ফেরার সময় হয়েছে। আকাশ চোখ না খুলে নদীর হাত ধরে নিজের দিকে টেনে নেয়। নদীর তার উপর হুমড়ে পড়ে। আকাশ ঘুমু ঘুমু চোখে দুষ্টু হাসি হেসে বলে, ম্যাডাম, আমার এখন কোনো ইন্টার্নশিপ নেই। আমার এখন নতুন দাম্পত্য জীবনের ডিউটি শিফট চলছে। আর এই শিফটে আপনি আমার বস। আমাকে আরও কিছুক্ষণ আদর করার অনুমতি দিন। ফাজলামো বন্ধ করো, আমার প্রথম আদেশ, এখন ওঠো, আর না উঠলে আমি তোমাকে সাসপেন্ড করে দিব। আকাশ উঠে বসে, আলতো করে নদীর গালে চুমু খায়। সাসপেন্ড? এই শাস্তির জন্য আমি আরও 1000বার ফাইজলামো করতে রাজি। তবে এখন আমি উঠি। আমার সিনিয়র বউয়ের আদেশ, আমার কাছে আইন। পর নদী যখন রান্নাঘরে চা বানাতে যায়, আকাশ তখন চুপি চুপি পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কানে কানে ফিস ফিস করে বলে, আজ থেকে রান্নাঘরের সব দায়িত্ব আমি নেব। আপনার কাজ শুধু আমাকে আদর করা আর আমার সেবা করা। তোমার মাথায় শুধু দুষ্টুমি। যাও তোমার কাজ করো, তোমার রান্না করতে হবে না, রান্না তো করব আমি, পাগল একটা। আকাশ শেষে চলে যায়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। বিয়ের 1 সপ্তাহ পর আকাশ আর নদী একসঙ্গে হাসপাতালে ফেরে। এখন তাদের সম্পর্ক সবার জানা, কিন্তু কিছু পুরনো সহকর্মী এখনও তাদের বয়সের পার্থক্য নিয়ে ফিসফিসানি করে। ডাক্তারদের লাউঞ্জে কিছু সিনিয়র ডাক্তার হাসি ঠাট্টা করছিল। কি হে আকাশ, তোমার সিনিয়র ম্যাডামকে বিয়ে করে কেমন লাগছে? এখন কি রাত জেগে পড়ালেখা করো? স্যার, আমার সিনিয়র ম্যাডামকে বিয়ে করে আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে পেয়েছি। আমার পড়ালেখা এখন আরও ভালো হচ্ছে, আর আমার সিনিয়র বউয়ের শাসনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই হাঁ করে থাকে আকাশের এমন জবাবে। আকাশ তখন নদীর কাছে যায়। নদী অফিসে যেভাবে কথা বলতো সবসময় সেভাবে আকাশকে বলে, ইন্টার্ন আকাশ, আপনার প্রজেক্টের ফাইলটি দিন তো, লাগবে স্যারের। এই নিন ম্যাডাম, আপনার আদেশ সবসময় আগে। আকাশ ফাইল এগিয়ে দিয়ে আলতো করে নদীর হাতে ছুঁয়ে দেয়। নদী আর চোখে তাকায়। সবাই দেখছে তাই। তবে তাদের এই পেশাগত এবং দায়িত্ব জীবনের স্বাভাবিক সমন্বয় দেখে সবাই মুগ্ধ হয়, বিশেষ করে ডক্টর রহমান, যিনি এখন তাদের সম্পর্কের সবচেয়ে বড় সমর্থক। ডক্টর রহমান নদীও আকাশকে দেখে হেসে বলেন, খুব ভালো লাগছে তোমাদের দুজনকে একসঙ্গে দেখে। নদী, তুমি তোমার জুনিয়র স্বামীকে ঠিকমতো সামলে রেখেছো। হা হা হা। অবশ্যই স্যার, আমি তোর সিনিয়র বউ, সামলে রাখবো না বই কি, খুব রাখবো। একদিন বিকেলে আকাশের বাবা মা তাদের নতুন বাড়িতে আসেন। তারা চান আকাশ এবং নদীর জীবন যেন সবসময় আনন্দে থাকে। আকাশের মা মালিনী চৌধুরী নদীর হাতে একটি পুরনো ডায়েরি তুলে দেন, তারপর বলেন, মা, এটা নাও। এটা তোমার স্বামীর সেই ডায়েরি। যখন সে তোমার প্রেমে পাগল ছিল, সে প্রতিদিন তোমাকে নিয়ে কী কী দুষ্টুমি প্ল্যান করত সব লেখা আছে। বিয়ের পর এটা তোমার হাতেই থাকা উচিত। নদী অবাক হয়ে ডায়েরিটা নেয়। এটাই সেই ডায়েরিটা যেটা বিয়ের আগে আকাশ হাসপাতালে ফেলে গেলে ভুল করে নদী পড়ে ফেলে। তবে সব পড়তে পারেনি সেদিন। আজ আবার ডায়েরিটা পেল। আকাশ লজ্জে লাল হয়ে যায়। মা, কি করছো? এটা কেন দিলে? কেন? এটা তোমার বইয়ের কাছেই তো থাকবে। ও জানো তুমি কি কি করেছো। পাগলামি তো আর কম করনি। নদীর ডায়েরিটা খুলে দেখে সেখানে লেখা, আজকে ম্যাডামের স্কুটারের টায়ার পাঞ্চার করব। দেখব তখন তিনি কিভাবে আমার স্কুটারে না ওঠেন। যদি রাজি না হন তবে ইচ্ছে করে 1 কিলোমিটার দূরে একটা গর্তে পড়ে যাব, যাতে তিনি দৌড়ে আমাকে বাঁচানোর বাহানায় আমার কাছে আসেন। নদী ডায়েরি পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খায়। আবারও ভাবে আকাশ তাকে কত ভালোবাসে, তার জন্য গাড়ি নিয়ে গর্ত পড়তে রাজি। সে আকাশের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, দুষ্টু ছেলে, তাই তুমি সেদিন ইচ্ছে করে টায়ার ফ্ল্যাট করেছিলে, এবার তোমার শাস্তি হবে। শাস্তি দিন ম্যাডাম, আমি আপনার কাছে শাস্তি পেতেও রাজি, তবে সেই শাস্তি যেন রোমান্টিক হয়।
নদী হাসতে থাকে। এভাবেই তাদের হাসি খুশি দিন কাটছিল। একদিন সকালে তাদের বাড়িতে সাদিকের কাছ থেকে একটি চিঠি আসে। আকাশ প্রথমত চিঠিটা খুলতে দ্বিধা করে। নদী আকাশকে সাহস দিয়ে বলে, খোলো আকাশ, পড়ো কি লেখা। আকাশ চিঠি খোলে। সাদিক সেখানে তার সব অপরাধের জন্য ক্ষমা চেয়েছে। সে লিখেছে, আকাশ আর নদীর ভালোবাসা দেখে সে বুঝতে পেরেছে টাকা নয়, ভালোবাসাই আসল শক্তি। আকাশ চিঠিটি নদীর হাতে দেয়। নদী শান্তভাবে পড়ে। নদী আকাশের হাত ধরে বলে, দেখো, তোমার ভালোবাসা সবাইকে বদলে দিয়েছে। সাদিকের মতো ছেলে পর্যন্ত ক্ষমা চাচ্ছে। তুমি আছো বলেই সব কিছু সম্ভব হয়েছে নদী। তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, আমার সব। এরপর দিন কাটে। তাদের দাম্পত্য জীবনে একটি বছর পূর্ণ হতে চলেছে। আকাশ এখন আর ইন্টার্ন নয়, একজন সফল রেসিডেন্ট ডাক্তার। নদী এখন আকাশের সবচেয়ে বড় সমর্থক এবং পরামর্শদাতা। সন্ধ্যাবেলা তাদের ফ্ল্যাটের সাথে দুজন বসে। তুমি এখন রেসিডেন্ট ডাক্তার, আমাকে তুমি এখনো ম্যাডাম বলো কেন? কারণ তুমি আমার ম্যাডাম। তুমি আমাকে শুধু ডাক্তারি শেখাওনি, জীবনও শিখিয়েছ। তুমি আমার সব সময়ের বস। তাহলে তোমার আজকের ডিউটি কি? আজকের ডিউটি আমার সিনিয়র বউকে খুশি করা। আকাশ এরপর পকেট থেকে একটি চাবি রিং বের করে। তাতে লেখা সিনিয়র বউ এবং জুনিয়র জামাই। নদী আনন্দে আবেগপ্রবণ হয়ে বলে, এটা কি? এটা আমাদের নতুন বাইকের চাবি। এখন থেকে আমরা প্রতিদিন সন্ধ্যায় একসঙ্গে ঘুরে বেড়াবো। নদী আনন্দে আকাশের বুকে মাথা রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি তোমাকে খুব ভালোবাসি আকাশ, তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি খুব ভাগ্যবতী। আর আমি তোমাকে আমার সিনিয়র বউ হিসেবে পেয়েছি। তুমি শুধু আমার বউ নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় জয়। তাই আমিও ভাগ্যবান। দুজনেই হেসে ওঠে। তাদের প্রেমের গল্প প্রমাণ করলো ভালোবাসা কোনো নিয়ম, বয়স বা স্ট্যাটাস মানে না। তাদের জুনিয়র সিনিয়র সম্পর্ক ছিল হাস্য, রহস্য, দুষ্টামি আর নিঃস্বার্থ ত্যাগের এক সুন্দর গাথা। তাদের নতুন জীবন শুরু হলো এক অফ্রান্ত হাসি আর ভালোবাসার প্রতিজ্ঞায়। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।